নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক। আজ আমার অতিথি কলকাতার মহানাগরিক, রাজ্যের পুর, নগরোন্নয়ন ও আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রবীণ রাজনীতিক ফিরহাদ হাকিম, যিনি ববি হাকিম নামেই পরিচিত। আজকে আমি খুব আনন্দিত যে অনেক দিন বাদে ববিদার সঙ্গে বসে একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাচ্ছি। সাম্প্রতিক যে ঘটনাবলী নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, সেসব বিষয়ে তো প্রশ্ন থাকবেই। একই সঙ্গে ফিরহাদ হাকিমের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন সেটা খুবই মজবুত, এবং একই সঙ্গে তার কিছু অজানা কাহিনীর ঝলকও আমরা শুনবো এই প্রত্যাশা রাখি। কারণ যে জায়গায় আমি অনুষ্ঠানটি করছি সেটি ট্রাইব টিভি, তার কর্ণধার কৃষ্ণ কল্যাণী, তিনি একটি বই লিখেছেন, সেটি হচ্ছে অন্য মমতা। সেখানে ববিদার একটা লেখা আছে, বাংলা এবং ইংরেজি ডাবল ভার্সন। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখেন ফিরহাদ হাকিম, সেই দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। ববিদা, স্বাগত আপনাকে। আমি আপনার ওই বাংলাতে লেখাটা পড়েছি, অনেক স্মৃতির কথা আপনি বলেছেন। যেমন আমার যেটা মনে আছে যে আপনার মা মারা যাওয়ার পর দিদি চলে এসেছিলেন, তারপর সেদিনকে রাত্রিবেলাতেই বম্বেতে যেতে হয়েছিল আপনাকে, এবং আরও অনেক কিছু। এই সম্পর্কের রসায়নটা কবে থেকে? আপনি আর একটা জিনিস বলেছেন যে মমতাদির ভাইদের সঙ্গে আপনি ছোটবেলায় খেলাধুলা করতেন, সেই সূত্রেই একটা পরিচিতি। সেই পরিচিতিটা কতটা ধীরে ধীরে কিভাবে গাঢ়? আসলে একদম পাশের পাড়া হচ্ছে মমতাদির, আমাদের পাড়া চেতলা, ব্রিজটা পার হলেই মমতাদির বাড়ি কালীঘাট। সুতরাং ছোটবেলার থেকেই পাশের পাড়া হিসেবে জানতাম। ওর ভাইরা, বিশেষ করে দুজন, তারা 5-10 খেলতেও আমাদের চেতলার মাঠে আসতো, আমরাও ওদের ওখানে যেতাম খেলতে। সেইভাবে একটা জানাশোনা, খেপ খেলা যেটা বলে, হ্যাঁ 5-10 মানে আন্ডার হাইট খেলাটা, যেটা যখন ছোট ছিলাম ওরাও খেলতে আসতো। তারপরে আস্তে আস্তে মমতাদিকে চিনলাম যখন মমতাদি ছাত্র পরিষদে করত, যোগমায়া দেবী কলেজে উনি ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন, জিএস ছিলেন। এবং তারপরে পরবর্তীকালে ওনার থেকে আমি 2 বছরের বোধহয় পরে, মানে আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি 76 সালে, তো আমি সিটি কলেজে ভর্তি হলাম। তারপর এসএফআই হয়ে গেল, মানে লেফট এসে গেল 77 সালে। কিন্তু ওনার স্ট্রাগলটা আমি তখন থেকে দেখেছিলাম, যে কাউকে পরোয়া না করে যে লিডারশিপ কোয়ালিটি, যে আন্দোলন করা, অন্যায়ের বিরুদ্ধে, লোকালিও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা। তখন কালীঘাটে খুব মস্তান রাজ ছিল, কিন্তু উনি ভয় না পেয়ে একদম ওদের এগেনস্টে প্রতিবাদ করতেন, দাঁড়িয়ে যেতেন, পাড়ায় কোনো অন্যায় হলে দাঁড়িয়ে থাকতেন। এই কাজটা ছোটোবেলার থেকে কিন্তু আমি ওনাকে দেখেছি। পরবর্তীকালে নিশ্চিতভাবে মমতাদিকে চিনতাম, পাশের পাড়ায় উনি কংগ্রেস করতেন, ওইখানে আমি কংগ্রেস করতাম ব্রিজের এপারে। কংগ্রেস মানে তখন ওই পোলিং এজেন্ট এইরকম আর কি, মানে অল্প বয়স, ওই পোলিং এজেন্ট, ইলেকশনের সময় এরকম। পরবর্তীকালে যখন 84-এ যখন উনি ইন্দিরা মারা গেলেন, উনি যখন নমিনেশন পেলেন, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার সময় আমরাও খুব আবেগে ভেবেছিলাম, আমি ভাবছিলাম এবার মারাই যাবো, ভারতবর্ষ উঠে যাবে, মানে এরকম আবেগ হয়ে গেছিলো। 85-এ যখন নমিনেশন পেলেন তখন আমাদের মনে হলো, 84-এ যখন নমিনেশন পেলেন তখন আমাদের মনে হলো যে আমাদের মধ্যে দিয়ে একজন তিনি দিল্লি যাবেন। তার আগে আমরা যেটা দেখেছি কংগ্রেস পলিটিক্সে, যে নমিনেশন বা এমপি তারাই হয় যারা ব্যারিস্টার হয়, যাদের ধোঁয়া ছোঁয়ার বাইরে, যেরকম আমাদের ওখানে ভোলা সেন ছিলেন, অজিত পাঁজা এখানে ছিলেন, তারপরে অশোক সেন ছিলেন, মানে এরা একদম, মানে এদের সাধারণভাবে দেখা সম্ভব না। মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতো, সেখানেও গিয়ে দেখাটা সম্ভব না। আর একটা 5 বছরে 1-2 পাড়ায় এসে একটা মিটিং করতে হতো, আমাদের মনে হতো যে এমপি দেখছি, মানে যেরকম বছরে একবার দুর্গাপুজো দেখি, সেরকম এমপি দেখছি। এবং মমতা ব্যানার্জি জেতার পরে যেটা করলেন সেটা হচ্ছে যে মানুষের সাথে মিশে গিয়ে একটা এমপি ফর অ্যামং দি পিপল, এইটা একটা
আমাদের যারা তখন যারা আমরা ছাত্র রাজনীতি করি, আমরা যখন ইয়াং, আমাদের একটা এক্সট্রা অ্যাট্রাক্ট করে নিল। এবং আমাদের তখন ভোলা সেন ছিলেন এখানকার এমপি, মানে আমাদের সাউথ ক্যালকাটার। তিনি আমাকে একদিন বললেন যে তোমার দিদি এমপিকে কাউন্সিলর করে দিচ্ছে, আগুন লাগলে দৌড়ে চলে যাচ্ছে, কোথাও প্রবলেম হলে চলে যাচ্ছে, এটা কি একটা এমপির কাজ? এমপির কাজ হচ্ছে ভারতবর্ষের পলিসি তৈরি করা, মানে এতে। তারপর সৌভাগ্য আমাদের হলো যখন 90-এ মমতাদি আমাদের সাউথ ক্যালকাটার এমপি হলেন, দাঁড়ালেন। সেই সময় ডাইরেক্টলি, সেই সময় থেকে আমি মমতা ব্যানার্জির সাথে ডাইরেক্টলি কাজ করতে শুরু করলাম। মানে 32 বছর হয়ে গেল। 32 বছর, লং জার্নি। 32 বছর ওনার সাথে একদম ডাইরেক্টলি আছি। আর তার আগেও ছিলাম পাড়া হিসেবে, পাশের পাড়া। কিন্তু 32 বছর যবে থেকে উনি 90 সালে, মানে যখন 84-এ যখন, তখন আমরা ওই লিখছি ওনার হয়ে শিক্ষা প্যালেস, এখানে বালিগঞ্জ ফাঁড়িতে ছিল, ওখানে স্লিপ লিখতাম। তখন তো হাতে স্লিপ লেখা, তো এই প্রিন্টে ছিল না। তো আমরা ছাত্র পরিষদ দিয়ে সবাই গিয়ে ওখানে বসে বসে ওনার জন্য স্লিপ লিখতাম। কিন্তু 90-এ একদম চেতলায় ওনার ইলেকশনটা আমার দায়িত্বের মধ্যে রাখলো, এবং উনি আমার বললেন যে এই ইলেকশনটা তুমি চেতলায় করবে। এবং সেই থেকে একটা খুব অন্তরঙ্গ রিলেশন হলো। এবং তারপর উনি আমাদের ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন প্রদ্যুৎ গুহর পরে। আমাকে স্টেটে সেক্রেটারি তৈরি করলেন। এবং তারপর ওই ইউথ কংগ্রেসটাই তৃণমূল কংগ্রেস হয়ে গেল, যখন আমাদের সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে দিচ্ছিল না। তৃণমূল কংগ্রেস করার পর থেকে তো ফার্স্ট ডে মেম্বার আমি সেই দিন সই করেছিলাম। তো রয়েছি, তারপর থেকে রয়েছি একদম। এবং মমতাদির একটা, যেটা এই বইয়ে আমি লিখেছি, সেটা হচ্ছে যে ক্ষমা করার একটা অদ্ভুত, এটা আপনি এটাকে একটা মানুষের বলও বলতে পারেন, আবার দুর্বলতাও বলতে পারেন। যে ফরগিভ অ্যান্ড ফরগেট, এটা যীশুখ্রিস্ট বলে গেছিলেন। আর আমি বাস্তবে দেখেছি মমতাদিকে, উনি ফরগিভ করতে ভালোবাসেন এবং সেটা নিয়ে আর কথা না বলে ফরগেট করে দেন। শেখ হাসিনা 1 লাখ টাকা দামের একটা শাড়ি দিয়েছিল, সেটা বৌদিকে দিয়েছিলেন। হ্যাঁ, আমি তো সেদিন কাঁপছিলাম। মমতাদি নিয়ে যেরকম হয় না যে দিয়ে দেন, ওনার কাছে ভ্যালুর কোনো দাম নেই। ওনার কাছে হচ্ছে যে একটা পেলাম, আচ্ছা ঠিক আছে দিয়ে দিল। আমার একটা শেখ হাসিনা একটা মানে খুব দামি ওই বাংলাদেশের কি শাড়ি একটা দিয়েছিল, সেটা অকপটে আমি ভাবলাম যে বাড়িতে রাখবে বা বাড়ির কাউকে দেবে, আমার ওয়াইফকে দিয়ে দিল। মানে ওনার এই কোয়ালিটিগুলো যে আছে। এবং আরেকটা যেটা সবথেকে বড় ওনার কোয়ালিটি, সেটা হচ্ছে যে আমি জানি যদি আমি কালকে না থাকি এই পৃথিবীতে, তাহলে আমার ফ্যামিলিকে একজন যে দায়িত্ব নিয়ে দেখবে এবং পাশ থেকে সরবে না, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। মানে আমি এটা একদম বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি আমার ফ্যামিলি, আমার স্ত্রী, বাচ্চা, এদের টেক কেয়ার করবেন যতদূর ওনার সম্ভব হবে, ততটা নিজের ফ্যামিলির মতনই উনি কিন্তু এটা করবেন। কারণ উনি দুঃখের সময় থাকেন। যেরকম যখন আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমাকে যখন সিবিআই অ্যারেস্ট করেছে, তখন দৌড়ে গেছে একদম নিজাম প্যালেস। হ্যাঁ, নিজাম প্যালেস। আগে বাড়িতে গেছে, বাড়িতে পাইনি, নিজাম প্যালেসে গেছে। এই যে একটা লিডারের প্রতি, এটাতে আমাকে নিজেকে সমর্পণ করতে বাধ্য হচ্ছে। কারণ ওনার এই কোয়ালিটিটা, এই যে ভালোবাসা এবং তাকে জড়িয়ে নেওয়া, এটা একটা সাধারণভাবে, আমি তো বহুদিন পলিটিক্স করছি, প্রায় 40 বছর হয়ে গেল পলিটিক্স করছি। আমি এরকম লিডারশিপ এর আগে দেখিনি। আর কংগ্রেসে তো গ্রুপ পলিটিক্স ছিলই, বহু লিডারের সাথে কাজ করেছি, কিন্তু এরকম দেখিনি। ববিদা, যেটা আপনি বললেন যে ওই সিবিআই এবং নিজাম প্যালেসে দিদির ছুটে যাওয়া, এটা আপনার কি মনে হয় না আপনাকে ফাঁসাবার জন্য পরিকল্পিত চক্রান্ত? আপনি কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমেই বলেছিলেন যে নারদা বিষয়টা নিয়ে বিরোধী দলনেতা যে বক্তব্য রাখছে, আমি তার সঙ্গে সহমত। তারপরে আপনি হঠাৎ করে আপনার অবস্থানটা পরিবর্তন করলেন, কেন? কি অবস্থান বুঝলাম না।
নারদা নিয়ে আমাতে ওটা নারদা অ্যারেস্ট তার অনেক দিন আগে হয়। বিরোধী দল যেটা বলেছিল এটা চক্রান্ত, আপনি সহমত পোষণ, আমি তো বলছি আজকেও এটা চক্রান্ত। কে করেছিল এটা? চক্রান্ত। কে করেছিল আমি জানি না, কিন্তু এটা চক্রান্ত। এবং এটা নিশ্চিতভাবে কেডি সিং ওই কোম্পানির মালিক ছিলেন, আর যিনি এসছিলেন ম্যাথিউ স্যাম্বেল, এরা নিশ্চিতভাবে চক্রান্ত করেছিল। কারণ কোনো রকম ঘুষ নেবার অভিসন্ধি আমাদের ছিল না, আমার ছিল না। সুতরাং এটা তো নিশ্চিতভাবে চক্রান্ত। অনেকে বলেন যিনি লিফটে করে রাজনীতিতে এসছেন আপনাদেরকে তিনি প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন, তাই আপনাদের রাজনৈতিক কেরিয়ারে একটা কলঙ্কের দাগ লাগাবার জন্য এটা বিরোধী দলনেতা বলেছে, কিন্তু আমি এটাতে সহমত নই। তার কারণ হচ্ছে এইটা হয়েছে 14 সালে, এবং 14 সালে তখন প্রথমবার সাংসদ হয়েছে, সাংসদের তখন লড়ছিল যখন এই ঘটনাটা ঘটে। সুতরাং এটা ওর নয়, এটা চক্রান্ত অন্য কারোর, যারা 14 সালে হয়তো পাওয়ারে এসেছিল তাদের আগের থেকে লাগানো, আমি জানি না কার, কিন্তু ডেফিনেটলি যে পাপ আমি করিনি, যে কিন্তু তার খেসারত দিতে হচ্ছে, খেসারত দিতে ভোগ দিতে হচ্ছে, কিন্তু 100% যে এটা অভিষেক ব্যানার্জি নয়। ববিদা, আপনারা বললেন যে স্কুল লাইফ, কলেজ লাইফ, আস্তে আস্তে ছাত্র পরিষদ, পোলিং বুথে বসা, স্লিপ লেখা, সেখান থেকে ধাপে 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 উত্তরণ হয়েছে, যেভাবে হয় সব রাজনৈতিক কর্মীর এইভাবেই উত্তরণ হয়। কিন্তু কেউ যদি বংশ পরিচয়কে পুঁজি করে ছাত্র রাজনীতি করলো না, কলেজ রাজনীতি করলো না, এসে বসে গেল মাথার উপরে, সেটা আপনাদের মতো সিনিয়র পলিটিশিয়ানদের কাছে কতটা বেদনা? দেখুন, একটা জিনিস আছে, সব কিছুই, শুধু রাজনীতিতে না, সব কিছুতেই আমি চাইব যে আমি যে আদর্শে কাজ করি সেই আদর্শে আমার পরবর্তী জেনারেশন আসুক। কিন্তু এটা ঠিক যে স্ট্রাগল আমি করেছি, যে স্ট্রাগল মমতা ব্যানার্জি করেছে, বা আমাদের ওই জেনারেশনের যে স্ট্রাগল করেছি ইন পাওয়ার, সেই স্ট্রাগল তো করা সম্ভব না আজকের দিনে, যেটা সিপিএমের বিরুদ্ধে 34 বছর ধরে আমরা করেছি। কিন্তু সেই আদর্শ মেনে যদি একটা কিছু মুখের মধ্যে থাকে, যে আমার মনের মধ্যে আমি মানুষকে, আই উইল সার্ভ দি পিপল, তাহলে কারো আসলে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা নয়। সব মানুষই যে ফার্স্ট জেনারেশন তারা স্ট্রাগল করে, আপনি ব্যবসাতেও যে ফার্স্ট জেনারেশন তারা স্ট্রাগল করে, তো তার করে যে লয়ার হয় সে ফার্স্ট জেনারেশন স্ট্রাগল করে, তারপর তার কাছে যখন অনেক ব্রিফ জমে যায় তারপর তার ছেলে এসে চেম্বারে বসে। সাংবাদিক, বড় সাংবাদিক হলে ফার্স্ট জেনারেশন, সে রাস্তাঘাটে লেখে, তার যখন তার পরিচিতি হয়ে যায় তখন তার সেকেন্ড জেনারেশন করে, ধরুন আমাদের। কিন্তু তার মধ্যে থেকে একটু মেটেরিয়াল থাকতে হবে, সেটা তো মানুষ অ্যাকসেপ্ট করবে, কিন্তু অন্যায় কিছু নয়, এটা অন্যায় কিছু নয় যে আমি কখনো এক্সপেক্ট করতে পারি না আমি যে স্ট্রাগলটা করেছি, যে কষ্টটা করেছি, সেটা আমার মেয়ে করবে। কিন্তু রাজনীতিতে এভাবে কাউকে বসিয়ে দেওয়া যায় মাথার উপরে? মাথার উপরে মাথার নিচে কারণ নয়, পার্টিতে আমরা সবাই রয়েছি যে যার নিজের কাজটা করছি, এটার মধ্যে আমার মাথার উপরে কেউ না। আমার মাথার উপরে একজনই বসে আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি নিজের থেকে মাথার উপরে বসাই, কারণ তাকে আমি আমার নেত্রী মনে করি। এছাড়া কেউ মাথার উপরে বলে না। পার্টিতে কেউ জেনারেল সেক্রেটারির কাজ করছে, কেউ ট্রেজারারের কাজ করছে, কেউ প্রেসিডেন্টের কাজ করছে, কেউ ভাইস প্রেসিডেন্টের কাজ করছে। কিন্তু ববিদা, এই যে কলকাতা কর্পোরেশনের ভোট হলো, তাতে আইপ্যাকের পরামর্শে, যার কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় 80% প্রার্থী বদল করতে চেয়েছিলেন, আপনি ইন্টারভেন করেছিলেন বলে অনেকে শেষ পর্যন্ত নমিনেশন পান। এর থেকে কি এটা প্রমাণিত হয় না যে দখলদারি কায়েম? না, এটা অভিষেক করেনি। নিশ্চিতভাবে আইপ্যাকের একটা সাজেশন ছিল, যে যেটা বিজেপি অনেক জায়গায় করেছে, যে প্রার্থী চেঞ্জ করলে নাকি পপুলারিটি বাড়া যায়। এটা নিশ্চিতভাবে পিকেও আমার সাথে সেটা নিয়ে হয়েছে, যদিও এটা পার্টির ভেতরে হয়েছে, আমি বাইরে বলবো না। কিন্তু যখন আমি আমার লজিক দেব, আপনি আপনার, পার্টিতে তো এটাই তো গণতন্ত্র, যে আপনি আপনারটা বলবেন, আমি আমারটা বলবো, লজিক্যালি যে রাইট হবে, আমার যে টপ লিডার তাকে আমরা জাজের আসনে বসিয়ে রাখি, তিনি বলবেন যে ববিরটা ঠিক কি আপনারটা ঠিক কি ওরটা ঠিক। অভিষেক এটাতে ইন্টারফেয়ার করেনি, কিন্তু নিশ্চিতভাবে আইপ্যাকের একটা সাজেশন ছিল পিকের। কিন্তু
সাজেশনটা সবার সাজেশন শুনে উনি ঠিক করেছেন কি করবেন। যে লোক 3.5 বছর জেল খেটেছে, সে যে অমৃত বচন দিয়েছে সবার কাছে আছে, কোন মামলায় কে সবচেয়ে সুবিধাভোগী, আমি তার নাম উচ্চারণ করে এই সন্ধ্যেটাকে স্পয়েল করতে চাই না, আমি করি না, সে কি করে মুখপাত্র হয়? এই প্রশ্নের জবাব তো মানুষের কাছে আপনি দিতেই হবে। না, মুখপত্র তো পার্টিদের সবাই মিলে বসে ঠিক করে কে মুখপত্র হবে, এবং ও তো পার্টিতে মেম্বার ছিলই, আগেও ছিল। কি কথাগুলো বলেছিল, তারপরে কি করে হয়? সে তো আমাদের অনেক মানুষ আছেন যারা আমাদের হয়ে এখন চলে গেছেন বিজেপি থেকে, অনেক বাজে কথা বলছেন। ওই লেভেলে বলেনি না, আছেন আমার বিরোধী দলনেতাই আমার সাথে ছিলেন, আমাদের সাথে সব করে বাইরে গিয়ে বাজে কথা বলেছেন। আবার অনেক মানুষ আছেন যারা বাজে কথা বলেছেন তারা আবার চলে এসছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম আমার লিডারের কোয়ালিটি একটাই, সেটা হচ্ছে ফরগিভ অ্যান্ড ফরগেট। ববিদা, মানুষ কিন্তু নিচ্ছে না। প্রতিদিন সন্ধেবেলা টেলিভিশন চ্যানেলে বসে যেভাবে দলকে ডিফেন্ড করা হয়, মুখপাত্র ডিফেন্ড করতেই হবে, এটা তার কাজ দল করতে গেলে, কিন্তু তার অতীত বলছে যে কথাগুলো সে এখন বলছে কিছুদিন আগে অন্য কথা বলেছে, বিশ্বাসযোগ্যতা দলেরই নষ্ট হয়। আপনি এগ্রি করেন? আপনি তো মাটির কাছাকাছি থাকা লোক। আমি ক্যান্ডিড আনসার চাই। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, তার কারণ হচ্ছে আমার দলের ডিসিশন আই ক্যান নট ডিসকাস ইন ফ্রন্ট অফ টিভি। ববিদা, আপনাদের মতো সিনিয়র লোক রাজনীতিতে আরও প্রতিষ্ঠা, আরও গুরুত্ব পেলে নতুন প্রজন্মের উঠে আসার পক্ষে অন্তরায় হয়, এবং তারা মনে করতে পারে এই ববি হাকিমরাই হচ্ছে আমার কাছে স্টাম্বলিং ব্লক, তাই এদেরকে আস্তে 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 সরিয়ে দাও। কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ আছে, আপনার নামটা ফিরহাদ হাকিম, সেই জন্য ইচ্ছা থাকলেও কিছু করতে পারছে না। am I right? না, আমি এটা বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে যে একটা সময় আমার নিজেরই সরে যাওয়া উচিত, এখন নয়, একটা সময় উচিত। তার কারণ হচ্ছে যে আমি বিশ্বাস করি যে নেক্সট জেনারেশনকে চান্স দেওয়াটা এটা আমাদের বড় হয়ে আমাদের কর্তব্য। মহাভারতে আপনি দেখবেন যে একটা বয়সের পরে রাজাকে বন্যপ্রস্থে চলে যেতে হতো। এই রাজা, মহাভারত, রামায়ণ, এগুলো কী? এটা হচ্ছে আমার সোসাইটিকে পথ দেখায়। কিন্তু ঠিক যে এক্সপিরিয়েন্সের একটা দাম আছে, এই এক্সপিরিয়েন্সটাকে আমি আমার পরের প্রজন্মকে শেয়ার করব, সে আমার সাথে কাজ করবে, সে সেই ক্যাপাবিলিটি আর্ন করবে। যখন আমি দেখব যে তার ওই ক্যাপাবিলিটি আর্ন হয়ে গেছে, আমার উচিত আমি নিজেকে ছেড়ে দেওয়া। আর্ন হয়ে গেছে, আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ সে সেটা অর্জন করে ততক্ষণ তাকে অভিভাবক হিসাবে পথ দেখানো উচিত। আর্ন করলো না, আমি অভিভাবককে চ্যালেঞ্জ করে দিলাম, এটা কোন ধরনের? আমার মনে হয় না চ্যালেঞ্জ কেউ হয়েছে। আপনি হননি, আমি হয়নি, দিদিও হয়নি, কেউই। চ্যালেঞ্জ কে হবে? আমি আমার ফিল্ডে কাজ করব, উনি ওনার ফিল্ডে কাজ করবেন, উনি ওনার ফিল্ডে কাজ করবেন। এটার মধ্যে আমাদের কনফ্লিক্ট হওয়া উচিত না। আর কেউ যদি ভাবে এটা কনফ্লিক্ট, তাহলে এটা আমার মনে হয় ভুল ভাবা হবে। তার কারণ কোনো কনফ্লিকশন থাকে না। তার কারণ পলিটিক্সে এত মানুষ, 8 কোটি 10 কোটি মানুষ বাংলায়, আপনি কত মানুষকে সার্ভ করবেন? সম্ভব না। আমি কিছু মানুষকে করছি, ও কিছু মানুষকে করবো, ও কিছু, সবার মানুষকে আমাদের পলিটিক্সে মেন কি? inspiration to do social service and achievement of power for the betterment of the people or betterment of the country. তাহলে মানুষকে ভালো করার জন্যে আপনি আপনার ফিল্ডে কাজ করবেন, আমি আমার ফিল্ডে কাজ করব। নিয়ন্ত্রণ বলে কিছু থাকে না। কিন্তু ক্যামাক স্ট্রিট পুরোটাই দখল করে নিচ্ছে, আমার মনে হয় না। আমি আপনার সাথে এই ব্যাপারে সহমত নই। এটা কি ক্যামেরার সামনে বলে সহমত নয়? মন অন্য কথা বলছে, ক্যামেরা চলছে বলে মন অন্য কথা বলছে না। না, মন কোনো কথা বলছে না। ও আমার পুত্র সমান, আমি ওকে স্নেহ করি। সংস্কৃত একটা কথা আছে, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরসম। ও ব্যানার্জি পরিবারে জন্মগ্রহণ করতে পারে, সেটা দৈবের, কিন্তু অ্যাচিভ করাটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। সব কিছু কি
পিসির হাত মাথার উপর, তোমাদের অভিভাবকত্ব আছে বলে আমি আস্তে আস্তে উঠব এবং তারপরেই আমি গোড়াটা কেটে দেবো। না না, এরকম কিছু নেই। এগুলো আপনারা বাইরের থেকে ভাবেন, এরকম কিছু নেই। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, ও একটা দিক দেখছে, আমি একটা দিক দেখছি, আরও আমাদের দলের অনেকে আছে, তারা এক একটা করে দিক দেখছে, যেটা দিদি নির্দেশ দেয় আমরা সেই মতন কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিগেস্ট অ্যাসেট অ্যাজ ওয়েল অ্যাজ বিগেস্ট লায়াবিলিটি। মমতা ব্যানার্জি ইজ অ্যাসেট অ্যান্ড অ্যাসেট অনলি, দ্যার ইজ নো লায়াবিলিটি। মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কাছে আর কোনো সম্পদ নেই। আমাকে জিততে গেলেও মমতা ব্যানার্জির ছবিটা মাথায় রেখে আমাকে জিততে হয়। শুভেন্দুও যতদিন ছিল তৃণমূল করতো, ওকে ছবিটা রেখে জিততে হতো। ফুলুকে নন্দীগ্রাম জিতে গেছে আলাদা, কিন্তু মমতা ব্যানার্জি ইজ অ্যাসেট অ্যান্ড ইট ইজ অ্যাসেট ফর হোল অফ বেঙ্গল, শুধু তৃণমূল কংগ্রেস নয়। কারণ ওই রকম লিবারাল, ওই রকম মানুষের জন্যে যার মন কাঁদে, ওই রকম লিডারশিপ, ওই রকম অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমার মনে হয় আজকের যুগে আর কারোর সেই ক্যাপাবিলিটি নেই যেটা মমতা ব্যানার্জির আছে। সেই জন্য ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট হয়। হ্যাঁ, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট হয়। এগুলো আপনারা বাইরের থেকে ভাবেন। ট্রেডমিলে হাঁটতে, উনি বলেছেন যে আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে। না, উনি কটা সাজেশন দিতে পারেন। বাজেট তো করছেন আমাদের ফাইন্যান্স সেক্রেটারি করেন, অমিত দা সাজেশন দেন, তারপরে সবাই মিলে বসে নিশ্চিতভাবে, আমি ছিলাম না, আই এম নট পার্ট অফ দি বাজেট, কিন্তু বাজেট ওর হ্যাঁ নিশ্চিতভাবে উনি হয়তো কোনো সাজেশন ফোনে দিচ্ছেন বা এটা তো উনি বলেছেন। তা বাজেটের যেদিনকে বাজেট পেশ হয়, এটা তো ক্যাবিনেট হয়, সেখানে বাজেটের ব্যাপারটা তোমরা জানতে পারো ববিতা, কিন্তু চিরকুটে দিয়ে বাড়ানো এসে গিয়ে দিল একটা চিরকুট, সেটা অন্য জিনিস। সেই চিরকুটটা কিসের? সেটা হচ্ছে যে বাজেটের অংশ নয়। যেটা ঠিক হয়েছিল ক্যাবিনেটে যে 3% ডিএ দেওয়ার কথা, সেইটা চিরকুটে লিখে ক্যাবিনেটে অ্যাপ্রুভড, আলাদা করে সিএম কুড হ্যাভ অ্যানাউন্স দ্যাট। ওকে, দ্যাট ওয়াজ নট পার্ট অফ দি বাজেট। ওকে, বাজেটের যে বিবৃতি সেটা তো ছাপিয়ে এসছে, সেটার মধ্যে তো আপনি কিছু ইনক্লুড করতে পারেন না। আর দিস ইজ নট এ পার্ট অফ দি বাজেট, যে বাজেটারি প্রভিশন করে আমি 3% ডিএ বাড়ালাম, এটা তো হয় না। 3% ডিএ ইজ এ অ্যানাউন্সমেন্ট। তাহলে সেই অ্যানাউন্সমেন্টটা চন্দ্রিমাকে দিয়ে করালো, তার কারণ হচ্ছে উনি যখন চন্দ্রিমা পড়ছে তার মধ্যে কোনো অ্যানাউন্সমেন্ট করলে ওর ফ্লোটা নষ্ট হয়ে যাবে, ওর মূল এটা ফোকাসটা চন্দ্রিমার উপর হচ্ছে, লেট চন্দ্রিমা অ্যানাউন্স, কারণ শি ইজ অলসো পার্ট অফ দি ক্যাবিনেট। তোমার বিরুদ্ধে ববিতা অসংবেদনশীলতার অভিযোগ করছে। তুমি বলছো যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী চাকরি করো গিয়ে, তেলা মাথায় তেল দেওয়া উচিত নয়। সরকারি কর্মচারীরা এই সরকারের মুখ, তারাই তো সরকারের কার্যক্রম মানুষের কাছে নিয়ে যায়। বলেছি কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমার কাছে যেটা নেই সেটা আমি কোথা দিয়ে দেবো? আপনি আমাকে যদি মেরেও ফেলেন, যদি আমার পকেটে টাকা না থাকে, আমি কোথা দিয়ে দেবো? তাহলে কি আমি আমার যে স্কিমগুলো, যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো, খাদ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কোনটাকে অফ করে দেব? আমাকে একটা অফ করলে হবে না, 2-3টে অফ করলে তবে ডিএ কেন্দ্রীয় সরকারের হারে দেওয়া যায়। তাহলে কোনটাকে অফ করে দেব? আমি চাই সবসময় যে যারা আমাদের সরকারি কর্মচারীরা ভালো থাকুক, তাদের নিশ্চিতভাবে আমি দিতে পারলে, যদি আমার স্টেট আর্নিং থাকতো, দিতে পারলে আমি সবথেকে বেশি খুশি হতাম। কিন্তু যখন আমার কাছে নেই, আমি ম্যাক্সিমাম চেষ্টা করে এই বাজেটের দিন আলোচনা করে 3%-এর টাকা জোগাড় করেছি, যেটা আমি দিতে পারছি। তাদের সঙ্গে একবার আলাদা করে ডেকে কথা বলে সরকারের অবস্থাটা বোঝালে পরে বোধহয় এই পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায়। না, পয়েন্ট অফ নো রিটার্ন নেই। শুনুন, যারা রাজনীতি করতে আসবে তারা রাজনীতি করতে আসবে। আমার কাছে সিপিএম ট্রেড ইউনিয়ন, বিজেপি ট্রেড ইউনিয়ন, তারা তো চাইবে যে আমি গাড্ডায় পড়ি, তাদের জন্য আমার এটা নিশ্চিত বলা। কিন্তু কালকেও আপনি দেখেছেন যে 95% আমার কর্পোরেশনের লোকেরা কিন্তু কাজ করেছে। আমাদের 90-91% সরকারি কর্মচারীরা কাজ করেছে। তার মানে অধিকাংশ তারা জানে সরকারের অবস্থান, যে সরকার হৃদয় থেকে চায় তাদের পাশে দাঁড়াতে। এই পুরো যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে টাকাটা যদি এসে যায়, নিশ্চিতভাবে আরও আমরা দিয়ে দেব। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা 100 দিনের কাজ,
আবাস যোজনা ইত্যাদি বিভিন্ন প্রকল্প। আমার তো প্রকল্পগুলো টাকা ঢুকে রয়েছে। ঠিক আছে, ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিল, ঠাকুর বলতো শাকের টাকা শাকে, মাছের টাকা মাছে খরচ করবে। শাকের টাকা দিয়ে মাছ তো কিনবে, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিয়ে কি দিয়ে দেবে? দিয়ে তো তোমার ইন্টারনাল রিসোর্স থেকে টাকা দিয়ে দেবো না, কিন্তু যে টাকাটা আমার ঢুকে গেছে, আমি তো 100 দিনের কাজের জায়গায় তো কাজটা চালাচ্ছি। সব কাজ তো তাদের কাছ থেকে যে কালকে থেকে খেতে দেবো না তো করিনি। আমার যে আবাস যোজনায় আমার পোর্শনটা দিয়ে আমি তো চালু করে রেখেছি, তুমি টাকাটা দিচ্ছ না, কিন্তু আমাকে তো যদি না করি লোকটা তো বৃষ্টিতে ভিজে মরে যাবে। তা আমার তো সেটা টাকাটা ঢুকে গেছে। তোমার পোর্শনের টাকাটা, সেন্ট্রাল যে পোর্শনটা, একটা স্টেট পোর্শন, সেখানে আমার টাকা ঢুকে রয়েছে, সেই টাকাটা তো আমি রিটার্ন নেবো। শাকের টাকা দিয়ে শাক, মাছের টাকা দিয়ে মাছ ঢাকছি না, কিন্তু আমি যেটা তোমার জন্যে কন্ট্রিবিউট করছি সেই টাকাটা আমি ফেরত নেবো না। আচ্ছা ববিদা, তোমরা প্রচার করতে 2011 নির্বাচনের আগে এই সরকার 1,92,000 কোটি টাকার দিনা মাথায় রেখে যাচ্ছে। 47 সাল থেকে 2011, 64 বছরে তবে 2 লক্ষ কোটি টাকা, বলপার্ক ফিগার। আচ্ছা, 11 বছরে 5,86,000 কোটি টাকা হয়ে গেল, 3 গুণ বাড়লো। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় 58,000 টাকা দেনা। কত দেনা জানো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কত দেনা? তো সেই হারে যখনই তোমার আস্তে আস্তে হচ্ছে, প্রাইস রাইজ হয়ে যাচ্ছে, বিভিন্ন হয়ে যাচ্ছে, তখন ন্যাচারালি দেনাটা পারবে। আর এই 2 লক্ষ কোটি টাকা যদি টার্মসই করো, তাহলে 2 লক্ষটা তো 4 লক্ষ কোটি টাকা এমনি হয়ে গেছে। 2 লক্ষ কোটি টাকা যদি আমি করি, তাহলে 4 লক্ষ কোটি টাকা এমনি হয়ে গেছে। আর যদি এটা দেখো তুমি রেটটা, তাহলে তোমার যদি যে হারে প্রাইস রাইজ হয়েছে, যে হারে অন্য জিনিসপত্র ইনফ্লেশন যে হারে হয়েছে, তাতে এটা কিন্তু খুব খুব ভালো ম্যানেজমেন্ট করেছে বলে আজকে এই। আমরা কি ঋণ করেই ঘি খেয়ে যাবো? এই সব সামাজিক সুরক্ষা ঋণ করে ঘি খাবে না, কিন্তু তোমাকে ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার একটা সময় হয়ে যাবে যখন তোমার এটার থেকে রিটার্ন আসবে। তুমি যদি আজকে যে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারে যে টাকাটা খরচা করছো, বা তোমার যে হিউম্যান রিসোর্সেস তৈরি করছো, সেটার তো কালকে রিটার্ন আসবে। দেশেরও তো আজ এত কোটি টাকা, তবে দেশের ব্যাপারটা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা করছে, সেটা হচ্ছে যে হিউম্যান রিসোর্সের জায়গায় পার্সোনাল রিসোর্সের উপর জোর বেশি দিচ্ছে। আমরা হিউম্যান রিসোর্সের উপর জোর বেশি দিচ্ছি। 18 লক্ষ কোটি টাকা 2013 সালে বটলনেক্সে আটকে ছিল, ইউপিএ চলে যাওয়ার আগে। সেই সবকটা প্রজেক্ট কেন্দ্রের মোদী সরকার ছাড়পত্র দিয়েছে। দেশ জুড়ে কিন্তু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অসম্ভব দ্রুতবেগে তৈরি হচ্ছে। আপনি যদি উত্তরপ্রদেশে যান, দেখবেন কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। ববিদা, উত্তরপ্রদেশে মানুষের অধিকার আছে। একটা মানুষ মাংস নিয়ে গেছে, খাসির মাংস নিয়ে গেছে, তাকে পিটিয়ে মারা হচ্ছে। এগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা না, এটা ঘটনা। একটা মানুষের যদি আপনি তার জীবনের অধিকার কেড়ে নেন, সেটা সবথেকে বড় জিনিস। রাইট টু লিভ, এটা কনস্টিটিউশন আমায় অধিকার দিয়েছে যে আমি রাইট টু লিভ। সেই অধিকারটা আপনি কেড়ে নিচ্ছেন। আপনি একটা আদানি তৈরি করছেন, একটা আম্বানি তৈরি করছেন, কিন্তু সাধারণ মানুষকে খেতে দেবেন না, কেড়ে নিচ্ছেন তার অধিকার, বাঁচার অধিকার। তাহলে তাজপুর আর দেউচা পাচামিতে আদানি নো, যে টেন্ডারে পাবে সে, দেউচা পাচামি আর আদানি আম্বানি যে টেন্ডারে পাবে সে। লেটার অফ ইন্টেন্ট তো বিজয়া সম্মেলনীতে কারণ আদানিকে দিয়ে দেওয়া হয়েছে। না, আমি জানি না তাজপুরে কি করা হয়েছে, কোনটায়। আপনি তাজপুরের অনেক বড় জায়গা, গভীর সমুদ্র বন্দর। হ্যাঁ, তো সেটা তো টেন্ডারে পার্টিসিপেট করেছে। দুবাইয়ের একজন ছিল, উনি ছিলেন বোধ হয় 2 জন। আদানি যদি টেন্টেড হয়, তাহলে আদানিকে না, যদি উনি এসে ইনভেস্টমেন্ট করেন, আমার ক্ষতি কি? যদি টেন্ডার পায়, একটা লোক টেন্ডার পেলে আমি তাকে কি করে বলবো যে হি ইজ এ ব্ল্যাক লিস্টেড? সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ব্ল্যাক লিস্টেড করে, রিজার্ভ ব্যাঙ্ক ব্ল্যাক লিস্ট করে, এটা ব্ল্যাক লিস্টেড হবে। কিন্তু আমি কি করে নিজেকে ব্ল্যাক লিস্ট করবো? তো কালকে সুপ্রিম কোর্টে আমার কেসটা নিয়ে যাবেন, একটা থাপ্পড় মেরে বলবেন ওই টেন্ডারটা আমি করবো। তাহলে আদানিকে নিয়ে কংগ্রেস যেটা করছে, সেটা একটা পার্সোনাল গ্রাজ। কেউ না, পার্সোনাল গ্রাজ না, নিশ্চিতভাবে তার ইনকোয়ারি করা উচিত। একটা অ্যালিগেশন যখন এসছে এত বড় একটা ইনভেস্টমেন্ট এর থেকে, তাদের সব কিছু করা উচিত, এবং এটা ভালোভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও দেখা উচিত, এবং একটা স্পেসিফিক
পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বলা উচিত হোয়াট ইজ হোয়াট, অ্যান্ড গভর্নমেন্ট কীভাবে এটা দেখছেন, বা ওর যে এটা ফিক্সিয়াস নয়, সেটা কি কেন গভর্নমেন্ট কী ইনকোয়ারি করে সেটা দেখলো। এটা তো একটা স্টেটমেন্ট দিতেই পারে প্রাইম মিনিস্টার, অ্যাটলিস্ট ফাইন্যান্স মিনিস্টার। 1989 সালে লোকসভা নির্বাচনের আগে বফোর্স নিয়ে যখন দেশ উত্তাল, তখন রাজীব গান্ধী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমার এবং আমার পরিবারের কেউ সুবিধা পায়নি। হ্যাঁ, তাহলে বিরোধীরা বলল, রাজীব কিন্তু স্বীকার করে নিলেন কেউ সুবিধা পেয়েছে, আমার বা আমার পরিবারের কেউ সুবিধা পায়নি। বোফোর্সের ইস্যুতে তারপরে দেশে কি হয়েছিল আমরা সব জানি। আমার মনে হয় রাজীব গান্ধী চলে গেছিল, মোদিজি সেই ভুলটা করেননি। না, আদানিকে নিয়ে বিবৃতি না, আদানিকে নিয়ে বিবৃতি দেওয়ার কিছু নেই। আমি আদানিকে মোদিজি আমি ইনভলভ নই, আমার পরিবার ইনভলভ নেই বলার দরকার নেই, কিন্তু আমি এইটার কমপ্লেন পাওয়ার পরে কি ইনকোয়ারি করেছি এবং তাতে রিজার্ভ ব্যাংকের অবজারভেশন কি, সেবির অবজারভেশন কি, ওর যে ফরেন ইনভেস্টমেন্টগুলো এসছে তাদের কি অ্যাডভান্স, তাতে কোনো এখান থেকে টাকা গিয়ে ফরেন থেকে টাকা ঘুরে এসছে কিনা, এই ক্ষেত্রেই তো ইডি লাগানো উচিত, যে ইডি ইনভেস্টিগেশন করে দেখবে যে ফরেনে টাকা এখান দিয়ে কোনো ঘুরপথে গিয়ে আবার ওখান থেকে আসছে কিনা, বা ওখানে হঠাৎ শেয়ারগুলোর অ্যাকচুয়ালি ভ্যালুটা কি আর বাড়ানো হলো কিনা, শেয়ারটাকে আবার ওখানকার ইনভেস্টার কারা যারা শেয়ারটাকে হু করে কিনে নিল, যে এর মধ্যে কোনো ম্যাল প্র্যাকটিস আছে কিনা। এইগুলোর জন্য তো এই ইনস্টিটিউশনগুলো, সেই ইনস্টিটিউশন দেখে তার রিপোর্ট দেবে, যে রিপোর্টটা পার্লামেন্টের অধিকার হচ্ছে। যে তোমরা জেপিসিতে আপত্তি জানালে কেন? না, আমরা জেপিএসসিতে আপত্তি জানাইনি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা স্বচ্ছভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে পার্লামেন্টে আমরা জানতে পারবো। জেপিসি করে খুব বেশি লাভ হবে না, তার কারণ হচ্ছে জেপিসিতে তো এক্সপার্টরা থাকবে না, কিন্তু এক্সপার্টরা কোথায় থাকে, সব গভর্নমেন্ট এজেন্সিতে থাকে, তা তারা এসে রিপোর্টটা দিক, সেবি তাদের এর অবজারভেশন দিক। তৃণমূলে এই বিজেপির সঙ্গে ভালো রকম সেটিং আছে, যখনই বিজেপি বিপদে পড়ে দেখেছি তৃণমূল পাশে সংবেদনশীল বিষয় নিয়ে এড়িয়ে যায় সংসদ। জগদীপ ধনকরকে নিয়ে ববিতা এত তোমরা করলে, যেই ভোটটা হলো অমনি তোমরা ভোট দিলে না, মানুষ কি ভাবে? ভোট না দেওয়াটাও তো প্রতিবাদ। কেন সংখ্যাটা কমে গেল? তো ভোট দিয়ে না, সে তো এমনিও জিততো না, ওদের যা সংখ্যা ছিল তাতে আমরা ভোট দিলেও জিততো না, কিন্তু ভোট না দেওয়াটাও তো একটা প্রতিবাদ। কোনো ক্যান্ডিডেটকে আমি যদি না পছন্দ হয় তা আমি তো নোটাতেও ভোট দিই। তো নোটাতে ভোট দেওয়া মানে এই না যে বিজেপিকে ভোট দিলাম বা তৃণমূলকে ভোট দিলাম, আমি তো নোটাতেও দিই। তা নোটাতে দেওয়াটাও তো একটা প্রতিবাদ, যে আমার ক্যান্ডিডেট ভাল লাগছে না। এই রাজ্যে তৃণমূলের সব থেকে বড় অপরাধ, তারা বিজেপিকে এই রাজ্যে মাথা তুলে দাঁড়াতে সুযোগ করে দিয়েছিল আজ থেকে 22 বছর আগে। বিজেপির সঙ্গে ঘর করার পুরনো অভ্যাস তোমাদের আছে? আমার মনে হয় না। আমার মনে হয় সেটা হচ্ছে যে একটা সময় যখন সিপিএমের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, আজকে তো প্রমাণ হয়ে গেল যে কংগ্রেস সিপিএম এক, তাহলে সেই সিপিএমের সাথে যখন লড়াই করব, কংগ্রেস আমাদের অল আউট লড়াই করতে দিচ্ছিল না। যখন আমাদের যুব কংগ্রেস 21শে জুলাই অতগুলো ছেলে মারা গেল, বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মী হিসেবেই আমাদের প্রায় 20-30 হাজার লোক মারা গেছে, তখন সিপিএম আমাদের সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে দিচ্ছিল না। তখন আমরা কংগ্রেস ছেড়ে দিয়ে করলাম, তার মানে কংগ্রেস সিপিএম আমার শত্রু। তাহলে আমার রাজনীতিতে শত্রু হয় না, প্রতিপক্ষ না, প্রতিপক্ষ না, তখন আমার শত্রু, মানে তখন তারা আমাকে শেষ করবে। তখন অটল বিহারী বাজপেয়ীর মতন একজন লিবারেল লিডার, নিশ্চিতভাবে তার সাপোর্ট আমরা নিয়েছিলাম, তার সাথে ছিলাম। কিন্তু যখন দেখলাম যে বাংলার মানুষ তারা এটার সাথে সহমত নয়, 2004, তখন আমরা ছেড়ে দিলাম। এবং তারপর থেকে ছেড়ে দিয়ে আমরা নিশ্চিতভাবে কংগ্রেসের সাথে জোট করেছিলাম 2009-2011, কিন্তু দেখলাম আমাদের পোষাচ্ছে না, আমরা এখন একলায় চলেছি এবং উই আর রুলিং দি স্টেট অ্যালোন। অটলজি আর মোদিজি কিন্তু এক স্কুল থেকেই পাস, নাগপুর না। অটলজি মানুষ হিসেবে অনেক বেশি লিবারেল, এবং আমি নিজে বিশ্বাস করি যে হি ইজ দি লাস্ট স্টেটসম্যান অফ ইন্ডিয়া। যে জন্যে ইন্দিরা গান্ধীর মতন মানুষ, তিনি কিন্তু অটলজিকে ভারতবর্ষের রিপ্রেজেন্টেশন করার জন্য ইউএনওতে পাঠিয়েছিলেন বক্তৃতা দেওয়ার জন্য। উনি এত লিবারেল ছিলেন যে ইন্দিরা গান্ধীকে মা দুর্গার সাথে তুলনা করেছিলেন বাংলাদেশ ফ্রিডমের পরে।
সুতরাং অটলজির একটা অন্য স্ট্যাচার, অন্য আছে। অটলজি গুজরাট রাইটের পরে দুঃখ প্রকাশ করেছিলেন, বলেছিলেন এটা রাম রাজত্ব হচ্ছে না। কিন্তু অটলজির দুর্ভাগ্য, বিজেপি রাজধর্ম পালনের কথা, রাজধর্ম পালন হচ্ছে না, কিন্তু দুর্ভাগ্য যে সেই মানুষটাই এখন ভারতবর্ষ শাসন করছে। ববিদা, তুমি নাকি একনাথ সিন্ধে হচ্ছে পশ্চিমবঙ্গের? আমি কোনোদিন হব না। মমতা ব্যানার্জি, যতদিন বাঁচবো মমতা ব্যানার্জির সাথে থাকবো। যদি কোনোদিন রাজনীতি, ক্যামাক স্ট্রিটের বারবারন্তের জন্য তুমি একনাথ সিন্ধে হচ্ছ? আমি কোনোদিন একনাথ সিন্ধে হব না। আমি মনে করি যে একটা মানুষের সবথেকে জীবনের অন্যায় হচ্ছে তার লিডারকে যেদিন ডিফাই করবে, যেদিন সে লয়াল থাকবে না। আই এম লয়াল টু মাই লিডার। সত্যি যদি রাজনীতিকভাবে পোষাবে না, আমি বসে যাব। আরও জীবনে অনেক কাজ আছে, সেই কাজগুলো বুড়ো বয়সে করবো। কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জির ক্ষতি হোক, এটা আমি স্বপ্নেও চিন্তা করব না। ববিদা, 2011 থেকে 16 ছিল সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা, 16 থেকে 21 আব্দুল মান্নান, এখন শুভেন্দু অধিকারী। সবাই বলছে চোখে চোখ রেখে কথাটা একমাত্র শুভেন্দুই বলছে, তাই শুভেন্দুকে দেখলেই তোমাদের গা রিরি করে ওঠে। না, দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে বিরোধী দলের মতো নিশ্চিতভাবে আমাকে ক্রিটিসাইজ করবে। ডেমোক্রেসিতে দুজন আমার বন্ধু, যারা নিজেরাই জানে না কখন আমাকে হেল্প করে যাচ্ছে। একটা হচ্ছে তোমরা যারা মিডিয়া, যারা ক্রিটিসাইজ করো আমাকে, আর বিরোধী দল যারা আমাকে ক্রিটিসাইজ করে। বাদবাকি আমি যখন পাওয়ারে রয়েছি, আমি জানি যে যারা আমার কাছে কাজে আসছে তারা আমাকে ক্রিটিসাইজ করবে না, বা তারা মিষ্টি মিষ্টি কথা বলে তার কাজটা বার করে নিয়ে যাবে। এই দুজন যদি সত্যি আমাকে ক্রিটিসাইজ করে, আমি তার ক্রিটিসিজমটাকে নিয়ে আমার কাছে চান্স আছে যে নিজেকে রেকটিফাই করে নেব। যেদিন আমি যদি না করি, তাহলে আমায় যেদিন এদেরটা তাচ্ছিল্য করব, 5 বছর বাদে আমি ধুম করে পড়ব। তাই আই হ্যাভ দ্য চান্স টু রেকটিফাই মাই সেলফ, তোমাদের জন্য আর সবুজ। কিন্তু আমাদের এখনকার যিনি বিরোধী দলনেতা, তিনি ডেমোক্রেসিতে যে বিরোধী দলের যে ভূমিকা সেটা পালন করছেন না, পার্সোনাল গ্রাজ বার করছেন। পার্সোনাল গ্রাজ, তার এগেনস্টে যদি রাজ্যের বিভিন্ন জায়গায় 30টা মামলা করা হয়, ট্রিপল চুরির মামলা করা হয়, তাহলে এটা তো রিটালিয়েশন। না, সেটাও তো কোর্ট আছে। তা আমার এগেনস্টে মামলা, আমি তো কাউকে গালাগালি দিচ্ছি না। আমার এগেনস্টে তোমাকে আমি দোষ, উনিও যেটা বলেছেন আমিও সেটাতে সহমত যে আমাদের ওপরে হয়েছে। কিন্তু আমাকে অ্যারেস্ট করার পরে আমি কাউকে গালাগালি দিতে যাইনি। আমি তো জেল খেটেছি, উনি তো জেল খাটেননি, আমি জেল খেটেছি। তারপরেও তো আমি কাউকে ব্যক্তিগত মোদি বা অমিত শাহজিকে এর জন্য আমি গালাগালি দিইনি। আমি কোর্টে আমার নিজের কেস কন্টেস্ট করছি। কিন্তু সেই জায়গায় না ধরে আমি যদি ধরে অ্যাসেম্বলিতে আমি প্রোগ্রাম ধরে এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা অন্যায়, আমরা ওটা নোট করে আমরা সেটাকে দেখি যে ঠিক বলছেন কিনা। যদি ঠিক না বলেন তাহলে ওটাকে ইগনোর করে, যদি ঠিক বলেন তাহলে আমি ওটাকে রেকটিফাই করি। সেইটা না করে পার্সোনাল অ্যাটাক, এইটা রাজনীতিতে কাম্য নয়। সেটা আমিও এগ্রি করি। কিন্তু 21-এর ভোটের আগে কাঁথিতে গিয়ে একজন বললেন তোর বাপকে গিয়ে বল, এইসব এটা আমি সমর্থন করি না। আমি কাউকে পার্সোনাল অ্যাটাক, এটা আমি সমর্থন করি না। আমি সবসময় চাই যে আমি আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আমি রাজনৈতিকভাবে অ্যাটাক করব। আমি কারোর সাথে পার্সোনাল, আমি রাজনৈতিক অ্যাটাক করব। বিজেপির পলিসি নিয়ে বলবো, এই আপনাকে যে এত কথা বললাম যে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভারতবর্ষকে আরও বেশি পিছিয়ে দেওয়া হচ্ছে, আমাদের বেকারত্ব দিনকে দিন বেড়ে যাচ্ছে, দিস আর দি প্রোগ্রাম যেগুলোর বিরুদ্ধে আমাকে বলতে হবে। আমি কেন ওনার ব্যক্তিগত রিলেশন মোদিজির কি, অমিত শাহজির কি, বা রাজনাথ সিংয়ের কি, বা এখানে দিলীপ দার কি, বা শুভেন্দুর কি, আমি কেন এসবের মধ্যে বলতে পারবো? আমি অ্যাটাক করব রাজনৈতিকভাবে, ওনার পলিসিকে অ্যাটাক করব, ওনার ওয়ে অফ গভর্নেন্সকে অ্যাটাক করব, যেখানে আমার বুঝবো যে হ্যাঁ এটা অন্যায় করছেন উনি। একটা ক্লিন স্লেট, যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাই একমাত্র রাস্তা, যেটা সে করবে না সে ভারতবর্ষ শাসন করতে পারবে না। ধর্মনিরপেক্ষতা মানে প্রকৃত ধর্মনিরপেক্ষ আর প্রকৃত ধর্ম। এনি শর্ট অফ কমিউনালিজম ইজ কমিউনালিজম।
তাহলে আমাকে কমিউনালিজমের বাইরে থেকে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতে হবে। ববিদা, তোমাকে যখন মিনি পাকিস্তান মন্ত্রী বলে, পার্সোনালি কতটা রক্তক্ষরণ হয়? পার্সোনাল আমার অপমান লাগে, এটাই তো পার্সোনাল অ্যাটাক। এই পার্সোনাল অ্যাটাকের জন্যই তো আমার বিরুদ্ধে ওকে আমি সিরিয়াসলি নিতে পারি না, যে এটা কিসের মিনি পাকিস্তান মন্ত্রী, কেন মিনি পাকিস্তান? শুধু আমার নাম ফিরাদা, কিন্তু এনে পাকিস্তানের মন্ত্রী। আর অনেক ভালো ভালো মানুষ, তারাও তো পাকিস্তানকে, আমি তো জীবনে যাইনি, তারা গিয়ে ঘুরে এসছেন, বেরিয়েছেন, খেয়েছেন, তাদের কেন হবেন? মোদিজি নিজে রাত্রিবেলা প্লেন ঘুরিয়ে নিয়ে নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে গিয়ে ল্যান্ড করে উইদাউট প্রোগ্রাম চলে গেছেন, উইদাউট প্রোটোকল চলে গেছেন। তো তাকে কেন বলা হচ্ছে না পাকিস্তানের? যেহেতু তার নাম নরেন্দ্র মোদী, আমার নাম ফিরাদ হাকিম। দিস ইজ কমিউনালিজম। তাহলে একটা ক্লিন স্লেটে তোমাদের 12 বছরের কালপর্বে এই 3 বিরোধী দলনেতাকে কাকে তুমি কত নম্বর দেবে অ্যাজ এ সিনিয়র পলিটিশিয়ান, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে? সূর্যোদয়ের সময় একরকম ছিল, তখন নতুন নতুন বামফ্রন্ট চলে গেছে, ওনার মেজাজটাই আসল রাজা, আমি তো রাজা নই, এইভাবে সূর্যোদয় ছিলেন। তারপরে মান্নানদা ছিলেন, যার সাথে আমরা অনেক দিন কাজ করেছি। তারপর আমরা বেরিয়ে এসেছি, উনি নিশ্চিতভাবে ক্রিটিসাইজ করতেন। শুভেন্দুর সঙ্গে তো বহুদিন ধরে, আর শুভেন্দুর সাথে জন্ম থেকে আছি, মানে শুভেন্দুর জন্ম থেকে আমরা একসাথে আছি। শুভেন্দু আমার থেকে অনেক ছোট, তো আছি। কিন্তু শুভেন্দু এখনো পর্যন্ত একদিন, শুধু কিছুদিন আগে একদিন ও একটা দারুণভাবে বক্তৃতা দিল, আমি অ্যাপ্রিসিয়েট করলাম। কিন্তু তার আগে পার্সোনাল অ্যাটাকে গেছে। সেদিন শুভেন্দুকে খুব সিরিয়াসলি বিরোধী দলনেতা হিসেবে নেয়নি না আমরা। তো শুভেন্দুর নামে, ওর পরিবারের নামে, ওর ভাইয়ের নামে সারা বাংলা জুড়ে যে কেস করা, এফআইআর করা এবং তা নিয়ে পুলিশের তৎপরতা, এটাকেও কি তুমি সমর্থন? না, যদি কোনো জায়গায় সত্যি সত্যি থাকে মিসইউজ অফ এজেন্সি, মিসইউজ অফ পুলিশ ফোর্স, এটা আমি মানি না। আমি পলিটিক্যালি লড়াই করব এবং টিল মাই ডেথ, মানে টিল দি এন্ড আমি লড়াই করবো পলিটিক্যালি। কিন্তু আমি কোনো জায়গায় এক্সেস অফ পুলিশ ফোর্স, সেটা ইন ফর্ম অফ সেন্ট্রাল এজেন্সি আর ইন ফর্ম অফ দিস পুলিশ, এটা আমি বিশ্বাস করি না। এটা আমার পলিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে নেই। নৌশাদ আমার ভাই, তুমি বলেছ গিয়ে, হ্যাঁ, আমি তো গ্রেপ্তার করিনি, পুলিশ করেছে। তার মানে নৌশাদের এই 42 দিনের হাজতবাসটাকে তুমি সমর্থন করো? করি না। সিএমকে বলনি কেন? বলেছি, তাও হলো না কেন? তা পুলিশ, কোর্ট আর পুলিশ, আমি কি করব? নিশ্চিতভাবে বলেছি। নৌশাদ হিরো হয়ে গেল। সাগর দিকে গেম চেঞ্জার? না, সাগর দিঘিতে, এটা আমি পলিটিক্সে পার্টির ভেতরে বলবো। তাও কিছুটা শুনি। হু ইজ রেসপন্সিবল? অন্তর্ঘাত নাকি সংখ্যালঘু ভাই বোনদের মোহভঙ্গ? না, সংখ্যালঘু ভাই বোনদের এখনো আমি বলছি যে মমতা ব্যানার্জির উপর পূর্ণ আশ্বাস আছে। মেম্বার অফ দিস কমিউনিটি, আমি আপনাকে স্টেট বলছি, মমতা ব্যানার্জির ওপরে পূর্ণ আশ্বাস আছে। কোনো জায়গায় চয়েস অফ ক্যান্ডিডেটটা ভুল হয়েছিল, তার খেসারত দিতে হলো। 50,000-এ জেতা সিট, 23,000-এ হারা। পলিটিক্সে তো এরার অ্যান্ড রেকটিফিকেশন আছেই, সেটাই আমাদের করতে হবে, আমাদের সব থেকে শিক্ষা নিতে হবে। এই ট্রেন্ড যদি চলে ববিদা, তাহলে কিন্তু তোমাদের পক্ষে। এই ট্রেন্ড কেন চলবে? আমি একটা জায়গায় যদি ভুল করি, আমি তারপরে নিজেকে রেকটিফাই করে নেবো। আমি কেন এই ট্রেন্ড চালাবো? আমি কি মাথা মোটা না গাধা? তা ঠিক, কিন্তু লোকসভা নির্বাচন যখন আসবে, তখন কিন্তু সংখ্যালঘু ভাই বোনেরা যদি মনে করতে পারে যে কংগ্রেস বা বামকে ভোট দিলে ভাই এরা কোনোদিন বিজেপির সঙ্গে যাবে না, তৃণমূল ট্যাসিডলি চলে যেতে পারে বিজেপির সঙ্গে ঘর করার অভিজ্ঞতা আছে। সেটা যেমন হয়েছিল, তারপরে সংখ্যালঘু 21-এ আমাদের অল আউট ভোট দিয়েছিল, 19-এ আমাদের অল আউট ভোট দিয়েছিল, এবং আবার 24-এ অল আউট দেবে, 26-এ অল আউট দেবে। তার কারণ হচ্ছে যে ধর্মনিরপেক্ষকে নিশ্চিত করতে পারে একমাত্র বাংলায় একমাত্র নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। কিন্তু এই রাজ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা। বিজেপি বলছে সনাতনী ভোট, আর তোমরা বলছো সংখ্যালঘু ভোট। না, কোনো সংখ্যালঘু ভোট, সংখ্যাগুরু ভোট আমরা বলছি না। উই রেসপেক্ট অল দি রিলিজিয়ন। সেই জন্য আমার ওখানে যখন যাবে, আমি একটা মসজিদের মাতোয়াল্লি, আর পাশে আমি আরেকটা পুজোর প্রেসিডেন্ট। এটা আমি তৃণমূল কংগ্রেস বলে তাই,
আমি যেখানে প্রথম আজ থেকে 25 বছর আগে যেখান থেকে কাউন্সিলর হয়েছিলাম, আজও সেখান থেকে কাউন্সিলর 25 বছর ধরে রয়েছে, এবং 5,000 মার্জিন থেকে আজকে আমার 15,000 মার্জিন। সেখানে কোনো সংখ্যালঘু থাকে না, সেখানে পুরো ওয়ার্ডটাই সংখ্যাগুরুর ওয়ার্ড, মানে সেটা ঘরের ছেলে। তো সুতরাং আমরা, আমাকে তো কেউ কমিউনাল বলে না, কেউ সংখ্যাগুরু সংখ্যালঘুকে আমরা রাজনীতি করি না, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি। এবং ঠিক যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হয়েছে, সেখানে ডেভেলপমেন্ট হয়নি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা মমতা ব্যানার্জি করে দিয়েছেন এই 12 বছরে। তাই আজকে আপনি দেখবেন যে নিটের যখন রেজাল্ট বেরোয়, 60% মাইনরিটি ক্যান্ডিডেট তারা ডাক্তারিতে চান্স পেয়েছে এবছর। এর আগের বছর 60%, 40% না 30% সংখ্যালঘু এখানে 60% ডাক্তারিতে চান্স পাচ্ছে প্রত্যেক বছর। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তারা চান্স পাচ্ছে। তার কারণ হচ্ছে যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যেটা 34 বছর ধরে হয়নি। তাই তারা কখনোই ওই কংগ্রেস আর সিপিএমের পাল্লায় পড়বে না, যাদের দুটো একটা করে পা নেই, ল্যাংড়া দুজনে জড়িয়ে ধরেছে, যাদের আদর্শগতভাবে কোনো মিল নেই। সিপিএম যাদের শেষ হয়ে, কালকে সাইবাড়ির এসেছিল বৌমা, ওই বেদিটা খারাপ হয়ে গেছে, আমি আবার বেদিটা করে দিলাম। তো একটা কংগ্রেস, সে সাইবাড়ি হওয়ার পরে সে কোন দিকে যাবে? যে আমি কংগ্রেস করি না সিপিএম করি। কান্দুয়ায় যার হাতটাকে চেনে কেটে নিল, সে সিপিএমকে ভোট দিতে পারবে? যতই কংগ্রেসেরা সিপিএমকে পুরো ভোট দেয় না, সিপিএম দেয় কংগ্রেসকে। কংগ্রেসের ভোট কখনো পুরো বামফ্রন্টে ট্রান্সফার হয় না। তবে কংগ্রেস একটু শক্তিশালী হলে ববিতা তোমাদের ভালো। যদি তৃণমূলে সাফোকেটিং লাগে, কংগ্রেসে চলে যেতে পারবে না। আমি কোথাও যাচ্ছি না, আমি আগেই তোমায় বলেছি যে আমি নেত্রীর সাথে আছি। যেদিন আমাকে উনি তাড়িয়ে দেবেন আমি সেদিন। বাট সিচুয়েশন ইজ প্রেগনেন্ট উইথ পসিবিলিটিস। হতে পারে, কিন্তু আমি আমার নিজের একটা মতবাদ আছে, একটা নীতি আছে, সেই নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। আই এম উইথ মমতা ব্যানার্জি স্টিল মাই লাস্ট ব্রেথ। ববিদা, তোমার সহকর্মী কাউন্সিলর হয়েছে, সমাজসেবা করে, নগদ 2.5 কোটি টাকা থাকে কি করে? কি কাজরি ব্যানার্জি হলফনামা দিয়েছিল 2.5 কোটি টাকা নগদ। এটা আমি জানি না, তোমার কাছে প্রথম শুনছি। হলফনামা কর্পোরেশনের ভোটে কি করে হয় সমাজসেবা? না, তাহলে ভুল দিয়েছিল হলফনামা। একটা মানুষের কাছে 2.5 কোটি কেন ব্যাংকে রাখবে? 2.5 কোটি টাকা থাকবে কেন? এটা কিছু একটা ক্লারিক্যাল মিস্টেক হতে পারে, আমি জানি না। এটা ফার্স্ট টাইম আমি শুনছি, আমি তোমার ক্ল্যারিফাই করতে পারবো না, কিন্তু আমার বিশ্বাসও হয় না যে আর এটা অসম্ভব। জিট্টি ভাইয়ের সঙ্গে কাজরি ব্যানার্জির যৌথ সম্পত্তি আছে, সেটা দুজনেই স্বীকার করে। অসুবিধা কি? আগে এগুলো হলফনামায় দেননি। জিত্তে ভাইয়ের সাথে যদি কোনো জায়গায় কারোর সম্পত্তি থাকে, হলফনামায় কী দিয়েছে আমি তো জানি না ডিটেলসটা, কিন্তু তাতে অসুবিধা কী? জিত্তে অত্যন্ত ভদ্র ছেলে, ভালো ছেলে, এবং হোটেল চালায় অনেক দিন ধরে। ওকে আমরাও চিনি, ওর হোটেলে আমি, শুভেন্দু সবাই আড্ডা মারতে যেতাম। তাহলে কার কালো টাকা হ্যান্ডেল করতো? ইঙ্গিত উঠছে তোমার দিকে। আমার কোনো কালো টাকা নেই, আর আমার কেউ কালো টাকা হ্যান্ডেল করবেও না। যেদিন আমার কালো টাকা ধরা পড়বে, সেদিন তার আগে আমার মৃত্যু হয়ে যাবে, কারণ আমি একটা প্রিন্সিপালের রাজনীতি করি। তাহলে এটা ইডি কিন্তু বলেছে, এটা আমরা বিজেপি বলেনি। ইডি বিবৃতি দিয়ে বলেছে আমার কালো টাকা। না, তোমার কালো টাকা নয়, এক মন্ত্রীর কালো টাকা পুরো হ্যান্ডেল করে। কেউ কোনো দিন দেয়নি এটা। আর জিতে হোটেল চালায়, ওকে আমি জানি, এবং ওদের সাথে খুব ভালো রিলেশন, এটাও আমি জানি। কিন্তু কালো টাকা ওর কাছে আছে, এটা তোমার কাছে প্রথম শুনলাম। না, ওর কাছে আছে না। ইডির বিবৃতিটা হচ্ছে ওর মাধ্যমে এক প্রভাবশালী মন্ত্রীর কালো টাকা সাদা করা হয়। ধরছে না কেন ইডি ধরা উচিত, বিবৃতি না দিয়ে ধরা উচিত। পলিটিশিয়ানরা বিবৃতি দেবে, আর এজেন্সিরা অ্যাকশন করবে। এজেন্সির ভয়ে থরহরি কম্প তৃণমূল। দুয়ারে এটে ঘুমিয়ে আছে পাড়া, হঠাৎ শুনি রাতের করানা। রাতের করানাটা ইডি বা সিবিআই এর না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা বিরোধী দলনেতা বলে দিয়েছে। সেটা তো আমরা, ওটা অন্য। আর এমনিতে কিছু ইয়ে নেই, কাজে যেটা করেছে সে ধরা পড়বে। কেষ্ট কিন্তু তদন্তে সহযোগিতা করছে, অ্যাপারেন্টলি দেখাচ্ছে আমি করছি না। তোমার কাছে খবর আছে কেষ্ট কি করছে, ইডির ইন্টারোগেশন ঘরে তুমি নিজে যাও,
তো তোমার কাছে নিউজ আছে, আমার কাছে কি করে থাকবে? তোমরা তো আমার তো ওই অধিকারই নেই ওর ইন্ট্রোগেশন রুমে যাওয়ার, বা যে ইন্ট্রোগেশন করে তার সূত্রে খবর পায় যে আমাদের সূত্র থাকে। সূত্র হচ্ছে মলমূত্র, সূত্র কথা ছেড়ে দাও, যে এগুলো বেকারের। রোজ যে কাগজে দেয় এগুলো মানুষ হাসে, যে কাগজে দেয় তারপরে আবার দেখি যে ছোট 5 পাতায় লেখা রয়েছে নিঃশর্ত ক্ষমা, ওসব আমাদের জানা আছে, এগুলো বেকারের, এগুলো রোজ স্টোরি তৈরি করা। এই যে তোমরা বাঘ বললে, দিদি বললেন বীরের মর্যাদা দিয়ে বার করতে হবে, যার 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, চাল কল, শিউরি let the investigation be over. Let ED give the charge sheet. We will definitely come with the statement. কিন্তু যতক্ষণ না ওই সূত্রের দিয়ে আমরা সূত্র মলমূত্রের কথা বলবো না। আসুক, রয়েছে তো কাস্টডিতে, ইডিকে চার্জশিট দিতে বলো, যখন ওর এটা বেরোবে যে এই ফাইন্ডিং সত্যি সত্যি এসছে, উই উইল কাম আপ উইথ দি স্টেটমেন্ট। পার্থ চট্টোপাধ্যায় তোমার সহকর্মী ছিলেন দীর্ঘদিন, তুমি একবার বলেছিলে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দি ক্যাবিনেট। আচ্ছা, এটা কোনো সাধারণ মানুষ বিশ্বাস করবে? এটা তুমি ওকে বিশ্বাস করবে? মানিক 10 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিল, প্রতি বছর টার্ম রিনিউ হলো। পার্থদা দীর্ঘদিন মন্ত্রী, আগে বিরোধী দলনেতা ছিল। ওই শান্তিপ্রসাদ, কল্যাণ, সুবীরেশ, এই কুন্তল, এরা মিলে শুধু দুর্নীতিটা করেছে, কেউ কিছু জানতো না, প্রশাসনের কাছে কোনো খবর ছিল না। এত 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 বেআইনি নিয়ম, যদি প্রশাসনের কাছে কোনো খবর না থাকে তাহলে প্রশাসন অপদার্থ। কাউকে বিশ্বাস করাটা অন্যায় নয়, সে বিশ্বাস রক্ষা করছে না সেটা অন্যায়। মমতা ব্যানার্জি আমাকে 100% বিশ্বাস করে, কলকাতার মেয়র করেছে, কেন্দ্রীয় নগরায়ণ মন্ত্রী করেছে। সেই বিশ্বাসের মর্যাদা না রেখে আমি আমার পার্সোনাল গেইন করলাম, মানুষের বা পার্টির কথা শুনলাম, মানে ভাবলাম না, সেটা মমতা ব্যানার্জির দোষ হতে পারে না, সেটা আমার দোষ। এই খবর পুলিশ প্রশাসন গোয়েন্দা দপ্তরের কাছে ছিল না? একটা যখন হায়ারার্কি হয় না, তখন পুলিশেরও সাহস হয় না যে আমাকে আমার ব্যাপারে ইনকোয়ারি করবে, আইবিরও সাহস হবে না আমার ব্যাপারে ইনকোয়ারি করবে, যেরকম ইডি সিবিআই সাহস হবে না মোদির ব্যাপারে, অমিত শাহর ব্যাপারে ইনকোয়ারি করবে। তাই অমিত শাহকে ক্লিন চিট দিতে হয়েছে, কারণ আর ইনভেস্টিগেশন তারপরে বাড়াতে পারবে না, তাই সিবিআই ক্লিন চিট দিয়েছেন ওই এনকাউন্টার কেসে, আফটার দি গভর্নমেন্ট কেম টু পাওয়ার, তারপরে তার আর করতে পারবে না। সেরকম একটা জায়গায় হায়ারার্কিতে এমন হয়ে যায়, তখন আর তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা যায় না বা জানতে পারে না, কারণ খোঁচড় লাগাবে তার পেছনে। কিন্তু সংগঠিত অপরাধ হয়েছে, যারা যারা করেছে, তার মাথায় প্রভাবশালী রাত আছে। পার্থদা একা করেনি, মানিক একা করেনি, এত সাহস। তারপরে আর প্রভাবশালী কে আছে? প্রভাবশালী আমি তো মনে করি আমি সব থেকে বড় প্রভাবশালী, আমার তো অপরে আর প্রভাবশালী কে আছে? কিন্তু কিভাবে হলো? তোমাদের লজ্জা লাগছে না এখন মানুষের কাছে? না, আমি তো ক্ষমা বলেছি, আমি লজ্জিত। আমি টিভির স্টেটমেন্ট করেছি যে আমি লজ্জিত। পার্থদা এইরকম কাজ করতে পারে, এই পার্থদাকে আমি চিনতাম না, আজও আমি রিপিট করছি। এই যে কুন্তল, আজকে শান্তনু ধরা পড়েছে, কালকে, সব যুব নেতা, দেখো সব যুব নেতা। পার্থ আমার মতন বুড়ো নেতা। হ্যাঁ, কিন্তু এখন যে মিডলম্যান এজেন্ট যা ধরা পড়ছে সব যুব নেতা। আমি একটা দেখলাম ডকুমেন্ট, 2018 সালে বিনয় মিশ্র দুবাইতে গিয়ে তার ভারতীয় নাগরিকত্ব সারেন্ডার করেছে 2018। 2020 সালের জুলাই মাসে তাকে জেনারেল সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। কি করে হয় এটা জানি না, তোমার এইসব তথ্য তুমি আনছো। বিনয় মিশ্র জেনারেল সেক্রেটারি সেটাই তো আমি জানি না। আমি জেনারেল সেক্রেটারি আমি জানি, বিনয় যুব তৃণমূলে আমার মনে হয় না বিনয় মিশ্র কোনো কালে জেনারেল সেক্রেটারি ছিল। 2020 23 জুলাই অফিসিয়াল নোটিফিকেশন অভিষেকের সই করা। আমার বিশ্বাস হয় না। তাহলে এত যুব নেতা ধরা পড়ছে কেন? এবং এদের ব্যাকগ্রাউন্ড দেখো, ভেরি হাম্বল। এই যে শান্তনু, ওর বাবা বিদ্যুৎ দপ্তরে সামান্য কর্মচারী ছিল, কসমেটিক্সের দোকান আর মোবাইল চার্জারের দোকান, কয়েকশো কোটি টাকার মালিক। এই যে সংগঠিত অপরাধ, এরা সাহসটা পেল কোথায়? তাহলে আশীর্বাদের হাত কারুর না কারুর আছে? আশীর্বাদের হাত নেই। আমাদের যেটা মনে হয় যে আরও ভিজিলেন্ট হওয়া উচিত ছিল, যেটা কোনো না কোনো জায়গায় আমাদের খামতি হয়েছে। কিন্তু বাংলার কয়েকটা প্রজন্ম নষ্ট হয়ে গেল। কয়েকটা প্রজন্ম নষ্ট হয়ে নিশ্চিতভাবে যারা চাকরি পাওয়ার দরকার ছিল তাদের কিছু লোকের নিশ্চিতভাবে এখন পাবে তারা চাকরি,
প্রজন্ম নষ্ট হয়নি, কয়েকটা চাকরি নিশ্চিতভাবে আমাদের অন্যায় হয়েছে, আমাদের যারা করেছেন তাদের অন্যায় হয়েছে, সেটা কোর্ট ইন্টারফেয়ার করছে এবং সেটা রেকটিফাই হয়ে গিয়ে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা নিশ্চিতভাবে চাকরি পাবে। কিন্তু ববিদা, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে যে ঘটনাগুলো ঘটলো, তুমি কি সমর্থন করো? তার বাড়ির সামনে পোস্টার লাগানো, এজলাসে বয়কট করো? করি না। তাহলে দর্থহীন ভাষায় প্রতিবাদ জানাওনি কেন? জানিয়েছি, ইয়েস জানিয়েছি, যেগুলো ঠিক নয়। কোর্টে লয়াররা অ্যাজিটেশন করতে পারে, সেটা আজকে হয়নি, প্রত্যেক কোর্টের লয়ার অধিকার আছে, কোর্ট করতে হবে। কিন্তু বিচারকের বাড়ির সামনে পোস্টার লাগানো, আমার বিচারকের বাড়ির কোর্টের চারিদিকে ঘুরে মিছিল করে লালা বাংলা থেকে পালা, সেটাও অন্যায়। তাহলে সিপিএম এর জুতোয় পা গোলালে না, সেটা অন্যায়, এটা আমরা করিনি, দল থেকে আমরা ওই পোস্টারিং করিনি, স্পষ্ট ভাষায় বলছি করিনি। যারা করলো তারা তৃণমূলই করে, যারা করলো তারা এখনো জানি না কারা করেছে, যারা করেছে অন্যায় করেছে। কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করতাম, কারা কারা আইডেন্টিফাই করতে পারলো না এবং কোথা থেকে এগুলো ছাপা হয়েছে সেই প্রেসটাকেও খুঁজে পেল না। কি বলবেন? আমি খুব বেশি পুলিশের সাপোর্টার নই, আমি পলিটিক্যাল মানুষ, আমি পলিটিক্যালি লড়তে ভালো। এই কথাটা আমার খুব ভালো লাগলো, কিন্তু পুলিশ দিয়ে এখন কিন্তু সবকিছু করা হচ্ছে। আমি এটার সাথে সহমত নই। আজ ইউটিউবারদের হ্যারাস করার কি মানে আছে? আমি সহমত নই, আমি পলিটিক্যালি লড়াই করব। আই হ্যাভ টু, যদি মানুষের কনফিডেন্স এনজয় করতে হয় তাহলে আমাকে পলিটিক্যাল প্রোগ্রাম নিতে হবে, পলিটিক্যাল এজেন্ডা নিতে হবে, পলিটিক্যালি লড়াই করতে হবে, তাহলে আমি মানুষের কনফিডেন্স এনজয় করব। এক্সেস পুলিশিং হলে মানুষের কনফিডেন্স লুজ করব। পঞ্চায়েত কি নির্দিষ্ট সময় হবে? নিশ্চিতভাবে। তারিখ পে তারিখ চলবে তো? না না, কেন তারিখ পে? এই তো সেন্ট্রাল ফোর্স দিয়ে যে হারবে সে সুপ্রিম কোর্টে যাবে। ব্যাপারটা হচ্ছে যে একটা কোর্টের রেস্ট্রিকশন আছে পঞ্চায়েত ডিক্লেয়ার না করার। পঞ্চায়েত এখনও টাইম আছে, কারণ আগের বার পঞ্চায়েত সেপ্টেম্বরে তৈরি হয়েছিল। যদি আজকে আমি ইলেকশন করি তাহলেও যে পঞ্চায়েত আছে তাকে সেপ্টেম্বর অবধি, অগাস্ট সেপ্টেম্বর অবধি কাজ করতে হবে, আর ওদের ওয়েট করতে হবে জিতে, এটা হবে। সুতরাং পঞ্চায়েত আগের বারও যে সময় হয়েছিল এবছর সেই সময় হবে, এখন থেকে লাফালাফি। এটা এবার কি রেকর্ড করবে 50% বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতবে? যদি ক্যান্ডিডেট না দিতে পারে জিতবে, যদি ক্যান্ডিডেট না দিতে পারে, যদি না থাকে তাহলে কি তৃণমূলের ছেলেকে আমি বলবো তুই বিজেপির হয়ে দাঁড়া, তুই সিপিএমের হয়ে দাঁড়া? সেটা আমার পক্ষে সম্ভব? এই কথাগুলো অনেক বিশ্বাস এক সময় বলতেন যখন ক্ষমতার তুঙ্গে ছিলেন, ঠিক সেই কথাই তোমার মুখে শুনছি। না না, যদি না থাকে, আমি তো দেখো তুমি এখানে থাকো, আমি জেলায় জেলায় দেখেছি যে টিভি আলাদের সামনে বক্তব্য রাখার লোক আছে, কিছু একটা কলকাতায় করলে টিভি বা প্রেস অ্যাট্রাকশনের জন্য করছে, আর এলাকায় এলাকায় গিয়ে সংগঠন করা। পঞ্চায়েতে কারা ক্যান্ডিডেট হয়? যাদের সারা বছর ধরে গ্রামের লোকটাকে দৌড়ে নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়, যাদের বাচ্চাগুলোকে স্কুলে যাচ্ছে কিনা দেখতে হয়, যাদের পুকুরের মধ্যে কেউ বিষ ফেললো কিনা রাত্রিরে জেগে দেখতে হয়, গ্রামে কোনো ডিসপিউট হলে দাঁড়াতে হয়, সারা বছর যাকে সার্ভিস দিতে সে পঞ্চায়েতের দাঁড়ালে যেতে। সেই লোক অন্য দলে কটা আছে? সিপিএমে ছিল, তারা চলে এসছে বা বুড়ো হয়ে গেছে। কংগ্রেসে কোনো দিনই ছিল না, কংগ্রেস সেই জন্য যখন সিপিএম আমলেও সব ক্যান্ডিডেট দিতে পারত না, তৃণমূল এই অর্গানাইজেশনটা করে ফেলেছিল, তাই তৃণমূলের কাছে এখনও আছে। বিজেপির ওই পেনিট্রেশনই নেই। সুতরাং আমি জোর করে কাকে দাঁড় করাবো? একটা অ্যালার্মিং ছবি কিন্তু এই 2021-এ বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটের 54% পেয়েছে বিজেপি। সেটা আর পাবে না, সেটা আর পাবে না। তখন ওই আপকি বার এবার এসেই গেছে প্রায় 200+, ওইটা একবারই ফুলুক একবারই হয়। তো পঞ্চায়েতে কিন্তু রক্তক্ষরণ হবেই, যে টিকিট পাবে না তোমাদের সে দাঁড়িয়ে পড়বে। রক্তক্ষরণ হবে না, আমরা ডেমোক্রেটিক ওয়েতে এলাকায় এলাকায় সার্ভে করে ডেমোক্রেটিক ওয়েতেই টিকিট দেবো, সাথে সাথে কোনো। তৃণমূলের মুখে গণতন্ত্রের কথা শুনে ঘোড়াও হাসবে। তোমরা মনে করো তাই, কিন্তু তৃণমূলের ভেতরে গণতন্ত্র আছে। আমার শেষ প্রশ্ন বাবিদা, বহুকাল আগে কংগ্রেস করতেন হেমচন্দ্র নস্কর বিধানবাবুর ক্যাবিনেট সম্পর্কে বলেছিলেন, একজন কালীপদ মুখোপাধ্যায় ডেন্টাল কালী স্বরাষ্ট্রমন্ত্রী, একজন খালিপদ যাদব পাঁজা,
আর বাকি সব চতুষ্পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি সব, বাকি সব ল্যাম্পপোস্ট। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প। এটাই বলা, এটা বিরোধীরা বলে, এটা তোমার মুখে মানায় না। তার কারণ বিরোধীরা বলছে, আমি সেটাই জানতে চাইছি। হচ্ছে যে আমি বলছি না। তার কারণ হচ্ছে যে আমরা সবাই যে যার নিজের দায়িত্ব নিয়ে কাজ করি। মমতা ব্যানার্জি আমার লিডার, তার লিডারশিপটাকে মানি এবং বিশ্বাস করি তার কোয়ালিটি 1000 হলে আমি 1 নই। কিন্তু তার মধ্যে এই নয় যে আমার কোনো ডিপার্টমেন্টে মমতা ব্যানার্জি ইন্টারফেয়ার করেন। আমি ইন্ডিপেন্ডেন্টলি কলকাতার মেয়র হিসেবে চালাই, ইন্ডিপেন্ডেন্টলি আমি পৌর নগরায়ণ মন্দিরে চালাই, যেখানে সিএম কোনোদিন ইন্টারফেয়ার করেননি। এই 11-12 বছরে কোনোদিন ইন্টারফেয়ার করেন। আচ্ছা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? তুমি মেয়র, তুমি পুর নগরায়ণ মন্ত্রী, মানে তোমার ফাইল ওখানে যাচ্ছে না? ফাইল না, আমার যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে যেহেতু কলকাতা সবথেকে বড় সিটি, সেইখানে আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো সেগুলো ত্বরান্বিত করতে গেলে সুবিধা হয় আমার। এটা একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ আছে। আর কলকাতার আগামী 5 বছরের ব্লু প্রিন্ট কীভাবে সাজবে আমাদের? কলকাতায় মেন হচ্ছে যেটা দুটো সমস্যা কলকাতা। আগে তো বেসিক, তারপরে তোমার সাজানো। বেসিক হচ্ছে কলকাতায় এখনও অনেকগুলো জায়গা আছে যেখানে পানীয় জল নেই, মানে ডিপ টিউবওয়েল আছে, টালিগঞ্জ, যাদবপুর। সেটা কয়েক বছরের মধ্যে এটাকে পূরণ করতে হবে, যার জন্য আমাকে জয় হিন্দে আরও অ্যাডিশনাল 20 মিলিয়ন গ্যালন, আর যাদবপুরের গড়িয়া ঢালাই ব্রিজে আমাকে 10 মিলিয়ন গ্যালন অ্যাডিশনাল করতে হবে। ক্যাপাসিটি অফ গার্ডেন রিচ আরও বেড়ে গেছে, সেখান দিয়েও জল এখন যাচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কয়েকটা পকেটে এখনও জল জমে কলকাতায়। সেই জায়গাগুলো যেহেতু সল্টলেক, রাজারহাট করে ওই জায়গাটা যেটা ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার ছিল সেটা বন্ধ হয়ে গেছে, আর গঙ্গার দিকটা উঁচু হয়ে গেছে। তাই অনেকগুলো জায়গা আমরা করে ফেলেছি। আরও কয়েকটা আমাদের পাম্পিং স্টেশন করতে হবে, যেরকম ঠনঠনিয়া 50 বছর ধরে জল জমত, সেখানে আমি আশা করছি আর 2 বছর বাদে, মানে এই বর্ষার পরের বর্ষা, তার পরের বর্ষা আর জল জমবে না। সেরকম খিদিরপুর 100 বছরের ধরে জল জমতো, এবছর আর কোনো জল জমবে না। এরকম ধরে ধরে পকেটগুলো আমি করছি, যেখানে প্ল্যানিং করে, যেরকম আমার স্ট্রিট, এইসব জায়গাগুলো ধরে ধরে, যেগুলো আর 1-2 বছর বাদে আর কোনো জল জমবে না। এই প্ল্যানিংটা প্রথম। দ্বিতীয় প্ল্যানিং হচ্ছে কলকাতা যেহেতু সিটি, মানে আনপ্ল্যান্ড সিটি, তাই কলকাতা ইন্টারনাল ডেভেলপমেন্টের খুব, তবুও আমার ইলুমিনেশন দেওয়া, রাস্তাগুলোকে ঠিক করা, যেখানে দরকার হচ্ছে অ্যাডিশনাল রাস্তা বার করা, এই কাজগুলো আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি। এর জন্য তো রিসোর্স দরকার। রিসোর্স, অ্যাডিশনাল রেভিনিউ কীভাবে জেনারেট হবে? করেছি সবই তো, তোমরা পারলে সবই ফ্রি দিয়ে দাও। না না, অ্যাডিশনাল করেছি আমরা, যেটা ইউনিট এরিয়া ট্যাক্স করেছি, যেখানে অ্যাফ্লুয়েন্ট মানুষ থাকে সেখানে ট্যাক্স বেশি, যেখানে কম অ্যাফ্লুয়েন্ট মানুষ থাকে ট্যাক্স কম, এইভাবে ইউনিট এরিয়া ট্যাক্স করেছি। ইউনিফর্ম ট্যাক্স না করে ইউনিট এরিয়া ট্যাক্স। জলকরটা বসা, তারপরে না, জলকরটা বসাবো না, কারণ জলকরটা হচ্ছে সাধারণ মানুষ, সে যে মিনিমাম জল রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা দেবো 2/4 ফেরুল। তার উপরে যদি কেউ অ্যাডিশনাল বড় হাউজিং করছে, জল নেয়, তার নিশ্চয়ই তার কাছ থেকে অ্যাডিশনাল নেব, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে জলকর নেব না। আর সেকেন্ডলি যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা কলকাতায় আজকেই আমি মিটিং করে এলাম, যে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি চেঞ্জ করতে হবে। এক গাদা যেখানে সেখানে হোর্ডিং, কেউ কোনো টাকা দেয় না, ইল্লিগাল না করে সব ভেঙে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি, একটা রাস্তায় কতগুলো বসবে আমরা ঠিক করে দেবো, এবং সেটার হায়েস্ট বিড কে দেবে সেটা আমরা ঠিক করে দেবো। সেইখান থেকে একটা বড় টাকা আমরা আর্ন করব এরপর থেকে। এইভাবে কিছু কিছু আমরা চেঞ্জ করছি, যেখান দিয়ে রেভিনিউ, অ্যাডিশনাল রেভিনিউ আর্নিং আমরা করব। 11-12 বছর হলো তো তোমরা ক্ষমতায়, একটা বড় ইন্ডাস্ট্রির উদ্বোধন করতে পারলে না। বড় ইন্ডাস্ট্রি এখন আর নেই, এখন আর কোনো বড় ইন্ডাস্ট্রি চায়নাতেও হচ্ছে না। এটা তোমাদের বেসিকভাবে স্যামসাং ইউপিতে করছে, স্যামসাংও যে করছে ওটা বড় ইন্ডাস্ট্রি না। এখানে অনেকগুলো হচ্ছে। তুমি যদি এই আমাদের এখন তো এই হাইওয়েগুলো দিয়ে যাও, দেখবে সব নতুন নতুন শেড হচ্ছে। একটা টাটা মেটাল হয়েছিল, কিছুদিন আগে একটা শ্যাম মেটালিক হলো,
টাটা মেটালিক আমরা নাম শুনে যেহেতু টাটা, শ্যাম মেটালিক ওই একই ক্যাপাসিটির বড় কোম্পানি হলো, কিন্তু আমরা নাম জানি না। এরকমভাবে কিন্তু হয়ে এমএসএমইতে আমরা 1 নম্বর, মিডিয়াম অ্যান্ড স্মল স্কেলে আমরা 1 নম্বর, আর মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল থেকে বিগ ইন্ডাস্ট্রি হয়। ওই সেন্ট্রাল গভর্নমেন্টে ডাইরেক্টলি থাকলে একটা হয়, যেরকম সেই সময় সেল ভেল এগুলো সব করেছিল, সে সময় বিধানবাবু নিয়ে এসেছিল, সেগুলো গভর্নমেন্ট স্পন্সার্ড ইন্ডাস্ট্রি। 2022-এর 1 জানুয়ারি থেকে 31 জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান সারা ভারতবর্ষে 1,72,650 কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, মেটেরিয়ালাইজ করেছে, লোকে কাজ করছে কলকাতা। উড়িষ্যায় হয়েছে 36,000 কোটি টাকার বেশি, আর আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে 1,663 কোটি টাকা। একটা হচ্ছে উড়িষ্যায় কোল আয়রন ওর, সেই আয়রন ওরকে তুমি নিয়ে যেতে দিচ্ছে না, সেখানে তোমাকে আয়রন ওর ফ্যাক্টরি তোমাকে উড়িষ্যায় বসাতে হবে। ওয়্যারএজ বেঙ্গলের কোল সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে পুরোটাই একই রেটে কোলটাকে বাইরে নিয়ে চলে যাচ্ছে। বেঙ্গলকে আজকে নয়, অত বছর ধরে ডিপ্রাইভ করেছে মাসুল সমীকরণ। কিন্তু আমরা এমএসএমইতে এখন নাম্বার 1। সবসময় মোদিজির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে তো হবেই। আমি যদি উনি গুজরাটে অতগুলো লোককে হত্যা করেন, দিল্লিতে হত্যা করছেন, এই মানুষের অধিকার, সুপ্রিম কোর্ট কিন্তু ওনাকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। বিবিসি কি বললো, তুমি যদি বিবিসির কথাতে করো, ওটাকে গ্রাহ্য কোনটে মানবে না। আমি তো দেশের সর্বোচ্চ আদালতকে মানব না, আমরা দুটোই মানবো। সুতরাং তোমাকে আমার ইন অ্যাকশন দেখাতে হবে। যদি ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে সবাইকে নিয়ে চলতে হবে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, গদি মিডিয়া নয়, অনুপ্রাণিত মিডিয়া নয়, ইন্ডিয়া টুডে গ্রুপ, তারা মুড অফ দ্য নেশন করে প্রতি 6 মাস অন্তর অন্তর। সেই মুড অফ দ্য নেশনে বলছে যে দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং 52%, আর এই মুহূর্তে ভোট হলে বিজেপি এককভাবে 283, এনডিএ গভর্নমেন্ট করবে। কংগ্রেস পাবে 70-এর কাছাকাছি, বিজেপি আগে পেয়েছিল 37% ভোট, এবার বেড়ে হবে 39%, আর কংগ্রেসের ভোট 20% থেকে 22%। তাই রাহুল গান্ধী, কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় এই 3 জনের মিলিত অ্যাপ্রুভাল রেটিংয়ের থেকেও নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং ভালো। কীভাবে বলবে? তার কারণ হচ্ছে দেশে মার্কস বলে গেছিলেন যে ধর্ম হচ্ছে আফিম, তুমি খেতে পাও না পাও, যে ধর্মের আফিম খেয়ে নাও, তোমার বাস্তব জ্ঞান হারিয়ে ফেলবে। দেশে আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, তুমি এই পরিসংখ্যান কোথা দিয়ে পেলে জানি না, কিন্তু কিছু মানুষকে ইন্ডিয়া টুডে থেকে আরম্ভ করে সব মিডিয়াই এখন হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে লিখবে না, কারণ সব মিডিয়ারই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিনে নিয়েছে। সুতরাং কোনো মিডিয়া এখন আর নেই যে আদানি আম্বানি বা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের বাইরে রয়েছে। তারা, আমার মনে হয় না যে মোদির বিরুদ্ধে লেখার সাহস তাদের আছে। কিন্তু এটা ঠিক যে বিভিন্ন জায়গায় আমাদেরও কাছে তো রিপোর্ট আছে, যেন মহারাষ্ট্রে ওরা যা সিট পেয়েছিল তার 50% পাবে না, ওরা কর্ণাটকে 50% সিট পাবে না, দিল্লিতে একটা সিটও পাবে না। এরকমভাবে এখানেও 18টা সিট আর কোনোদিন ওরা এক্সপেক্টই করতে পারবে না। সেটা মোদির অনেক সিট কমে যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু মানুষ আছেন যারা এখনও রাম মন্দির করে দেবে বলে মোদিকে ভোট দাও, এটাই আমাদের দুর্ভাগ্য। সংবাদপত্র বিজেপির গোলাম হয়ে গেছে আমি মানলাম, কিন্তু এখানকার অনেক সংবাদপত্র পেন দিয়ে তেল বেরোয়, কালি বেরোয় না। কীভাবে বল? না, আমি জানি না কার তেল বেরোয়, তো কারণ 14 তলা থেকে বিজ্ঞাপনটা পেতে হবে ফর দেয়ার সার্ভাইভাল। যেটা বিজ্ঞাপন পায় সে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞাপন পায়, আমারও বিজ্ঞাপন পায়, তোমাকে তো 2 জায়গার বিজ্ঞাপন পায়, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এবং এটা কোয়ান্টামটা বেশি থাকে, তাই ন্যাচারালি তার দিকে ঝরে। তোমাদের এই মিডিয়াগুলোর লাইসেন্সটা তো ওর হাতে, যে স্যাটেলাইট কানেকশান না দেয় তোমার মিডিয়া চলবে না, তাদেরকে তো তোমাকে তেল দিতেই হবে। এইরকম সব সারা ভারতবর্ষ জুড়ে এই কাজগুলো আগে কোনোদিন কংগ্রেস এই পেনিট্রেশনটা করেনি, যেটা বিজেপি গভর্নমেন্ট পেনিট্রেট করেছে। এই মুহূর্তে লোকসভা ভোট হলে পশ্চিমবঙ্গে তোমরা কটা পাবে? আরেকটু আমি সার্ভে করে নিই, তারপর তোমাকে বলবো। টু আর্লি। নিয়োগের দুর্নীতির ইম্প্যাক্ট পড়বেই।
24 পর্যন্ত আমার মনে হয় না ইম্প্যাক্ট থাকবে। যেরকম সারদার ইম্প্যাক্ট, রোজ ভ্যালির ইম্প্যাক্ট চেষ্টা করেছিল, কিন্তু 16 সালেও ফেলতে পারেনি, 21-এও ফেলতে পারেনি। জাস্টিস গাঙ্গুলি কিন্তু বাঙালির কাছে আইকন হয়ে উঠছে। হোক না, উনি জাজমেন্ট দিক না, কিন্তু অন্যায়টা অন্যায়, ন্যায়টা নয়। আমি কোর্টের ভক্ত এবং আমি বিশ্বাস করি যে কোর্ট অন্যায় করতে পারে না। তাকে অরণ্যদেব গাঙ্গুলি বলাটাও ঠিক না, আমি কোনোদিন বলি না। তুমি জাস্টিস জাস্টিস, এবং তিনি জাজমেন্ট দিয়েছেন। যদি তার জাজমেন্টে আমার পছন্দ না হয়, দেয়ার ইজ হায়ার কোর্ট, অনেক অপশনস আছে, অনেক অপশন আছে, সেখানে যাব। কিন্তু কাউকে ব্যক্তিগত আমি কোনোদিন আক্রমণ করিনি, আজকেও করব না। কিন্তু জাজদের কাছে এটাও আমি এক্সপেক্ট করি না যে ট্র্যাডিশন ভেঙে টিভি ইন্টারভিউ দেবে। এটাও এক্সপেক্ট করি না যে জাজ কোনো কমেন্টস করবে কারোর বই নিয়ে এ নিয়ে। এটা একটা জাজের পক্ষে ঠিক নয়। তার কারণ আমরা হলাম যে জুডিশিয়ারিটাকে আমরা বিশ্বাস করি, এটা মানুষের বিশ্বাস কনসেপ্ট যে জুডিশিয়ারি, আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। জুডিশিয়ারিকে বিশ্বাস করি। হয়তো ভাঙাচোরা কোর্টরুম, কিন্তু কোর্টরুমে আমি বিচার পাবো, এটা বিচার আমরা যাই। সুতরাং এটা একটা আমাদের সমাজের স্তম্ভ। সেখানে এমন কিছু পক্ষপাতিত্ব বা এমন কিছু কমেন্টস যদি হয়ে যায়, তাহলে সেখানে যেদিকেরই মানুষ হোক তার বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়ে যাবে, তার বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। সাগরদিঘির ফলাফলের পরে মমতাদির অধীরবাবুর ব্যক্তিগত প্রসঙ্গ তোলা কি ঠিক হয়েছে? এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আচ্ছা, আমি কবিতা টবিতা পড়ি, তোমরা হয়তো পড়ো বা নাও পড়ো। ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, এটা সুনীলদার বিখ্যাত লাইন। আমরা নানা কারণে এই লাইনটা ব্যবহার করি। আর এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, কোনটা কবিতা? একজন সহনাগরিক হিসেবে আমায় বলো ববিতা। এখানে রাজনৈতিক পরিচয় তোমার আনুগত্য, উনি ওনার একরকম কনসেপ্ট দিয়ে লিখেছেন, ইনি একটা নিজের কনসেপ্ট দিয়ে লিখেছেন। এটার সাথে তুমি মেলাও কেন? ওনার একটা অন্যরকম কনসেপ্ট দিয়ে তার কবিতা লিখতে পারেন, তোমার মনে হবে একরকম, কিন্তু উনি আরেকরকম ভেবে লিখতে পারেন। যার যেটা আছে, যার যার মাইন্ডের মধ্যে তার সেটা লেখার অধিকার, এক্সপ্রেশন অফ থটস, এটা তো কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে। এটা নিয়ে আমি কেন ক্রিটিসাইজ করব? কেন আমি একটা মানুষকে বলবো যে এটা বাজে বই? তো সে তার থটসে লিখেছে, তোমার ইচ্ছা হবে পড়বে, নাহলে পড়বে না। সুবাদা আলটপকা মন্তব্য করে ফেললেন ভাষা দিবসে। আমার মনে হয় না সুবাদার কথা বলেছে, আমরা আমাদের কথা বলেছি। তাও আমি এখনও মনে করি যে ভাষা একরকম হয় না। তার কারণ বাংলাতেও এক এক জায়গায়, আমি বাংলার যদি শুধু পশ্চিমবঙ্গকে ঘুরি, তাহলে এক এক জায়গায় এক এক রকম বাংলা ইউজ হয়, আবার বাংলাদেশে তার এক রকম বাংলা ইউজ হয়। আমরা এই ইউজ কথা বাংলা বলতে বলতে এতগুলো ইংলিশ কথা বলি, তার কারণ আমার এতদিন একটা আমাদের মানে সাহেবদের রুল হয়েছে, তার আমরা কিছুটা তো আমাদের এসছে। সেরকম বাংলাদেশেও কিছু এতদিন ওরা উর্দু রুলার্সরা রুল করেছে, তাদের কিছু কিছু শব্দ এসে গেছে। সুতরাং সবটা মিলিয়ে ওয়ে অফ কমিউনিকেশন। তার মধ্যে বাংলাটা শুদ্ধ বা অশুদ্ধ হয় না। বাংলা হচ্ছে যে আমি আমার ভেতরে হৃদয়ের কথা তোমাকে জানাতে পারলাম কি না। 2009 সালে লোকসভা নির্বাচনের আগে সারা কলকাতা জুড়ে হোর্ডিং পড়েছিল পরিবর্তনের মুখ। তাদের সুবাদা ছিল, ব্রাত্যদা ছিল, আরও অনেকে ছিল, আমাদের ছিলেন প্রতুলবাবু ছিলেন। অনেকে দেখছি 2015-16 আসার পর খুব বেশি বেশি তৃণমূলী হয়ে যাচ্ছে। এরা তো এরা কেউ যদি আমার ওয়েলউইশার হয়, তোমার এটা ওয়েলউইশার আমি মনে করি না ধান্দা। কবিতা একাডেমি চেয়ারম্যান হবো, তাদের ধান্দার কি হলো? যদি কেউ কবিতা লিখেছে, কবিতা একাডেমি চেয়ারম্যান হবে, যে লিখবে, যে জানবে, তা সে আসবে। আমার কাছে যে আমটা ঝুলছে গাছে, যে আমটা হাতের কাছে, সেটাই আমি খাবো। আমার গাছে অনেক আম আছে, আমি খুঁজতে যাবো কেন? যে আমটা আমার কাছে ঝুলে পড়েছে সেটা কেড়ে খাবো। আমার একটা অবজারভেশন আছে ববিতা, যারা দিদিকে খুব কড়া কড়া ভাষায় আক্রমণ করেছে, তারাই পরবর্তীকালে দিদির ঘনিষ্ঠ বলয়ে চলে এসেছে, আমি দেখেছি অনেক। আবার সেই প্রথম দিকে বললাম, ফরগিভ অ্যান্ড ফরগেট, এটা তো দিদির কোয়ালিটি। থ্যাংক ইউ। এক সেকেন্ড, এতক্ষণ আমরা কথা বললাম
কলকাতার মাননীয় মহানাগরিক, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিমের সঙ্গে আমার সব প্রশ্নের অকপট সোজাসাপটা জবাব দিয়েছেন ববিদা। এই অনুষ্ঠান যখন আপনারা দেখবেন, একাধিকবার দেখবেন, মন দিয়ে প্রতিটা শব্দ শুনবেন, তাহলেই এই সাক্ষাৎকারের যে একটা অন্তর্নিহিত তাৎপর্য আছে, তো সেই অন্তর্নিহিত তাৎপর্যটা অনুধাবন করতে পারবেন। ববিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাকে এবং প্রাইম টিভি দেওয়ার জন্য।